ছোট, আচ্ছা। সকলেরই ছোট আমি। তো একটা সময় আমাদের ফ্যামিলি খুব দাপটের সাথে চলতো। আমার দাদা যখন বেঁচে ছিল, আমি আব্বার কাছে শুনেছি এই গল্পগুলো। তখন আমার আব্বা গায়ে খাটতো না। চাচারা, বাপ চাচারা 3 ভাই, আমার আব্বা হচ্ছে মেজো। তা আমি তখন থেকে আব্বা বেশ গান টান গায়ে বেড়াতো বিভিন্ন জায়গায়। ওনার খুব গান পছন্দ ছিল। ওই সময় আপনার আসলো সামনে 71। আচ্ছা, 71 সালে আপনার বয়স তো বেশি না, মানে আপনি যদি 65 জন্মগ্রহণ করে না, থাকেন। তখন আমার 3 বছর কি 3.5 বছর বয়স। তবে আচ্ছা। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন যে আমাকে, যে আপনার ওই সময়টার কথা আমার কী করে মনে থাকে। হ্যাঁ। আসলে ঘটনা হচ্ছে কি, কষ্টের বা দাগ জাতীয় কোনো ব্যথা বা কোনো জিনিস, এগুলো খুবই ভোলে না, এবং এটা খুব ছোটোবেলার থেকেই ব্রেনে লেগে যায়। তো আমার ওই সময়কার কিছু কিছু কথা খুব মনে পড়ে, যে আমার আব্বার কাছ থেকে আমার চাচা জালিয়াতি করে আমাদের যে সয় সম্পত্তি ছিল ওগুলো নিয়ে নেয়। এক পর্যায়ে আমার আব্বা খুব গরিব হয়ে পড়ে, কিছুই থাকে না। তারপরে যুদ্ধ শেষ, ভাইরা যার যার ইনকামের জন্য বাইরে বেরিয়ে পড়লো। গ্রামের বাড়িতে আমি, আমার ইমিডিয়েটলি বড় একটা বোন, আর আমার আব্বা আম্মা। আচ্ছা। এই 4 জনই আমরা বাড়িতে থাকি যাই, আর সবাই যার যার ইনকামের জন্য বাইরে বেরোয় পড়ে। এখন আমার আম্মা আমার পড়াশোনার জন্য খুব তাগিদ দিত আব্বার কাছে। আচ্ছা। তা আব্বার তেমন একটা কিছু বলতো না। আর ছোটোবেলাতে আমার একটু পড়াশোনার দিক থেকে খুব ইচ্ছে, যে সবাই পড়াশুনো করে, আমি কেন পড়াশুনো করতে পারতেছি না। রাইট। তো আমার আব্বার কাছে একবার জিজ্ঞেস করলাম, আব্বার কাছ থেকে কোনো সদ উত্তর পেলাম না। মার কাছেও জিজ্ঞেস করি যে মা, আমার স্কুলে দাও না কেন। তখন মা একদিন আমার ডাইকে বললো, হ্যাঁ তোরে কালকের থেকে স্কুলে দেবো। আচ্ছা। তো একটা লোক দিয়ে মা তাল গাছ তো চিনেন, জি, তাল গাছ থেকে তালের পাতা কিনে ওই পাতায় রং মাখায়, হলুদ মাখায়, ওর পরে অ আ সই এগুলো লিখে আমারে পাটিতে মুড়ায় স্কুলে পাঠায়। আচ্ছা। তো ওইভাবে আমি স্কুলে যাই, কিন্তু গায়ে কোনো জামা কাপড় নেই। কারণ ওই সময়টা এমনই অবস্থায় ছিল, আমার আব্বা আমারে জামা কিনে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, বা আমার মাও যে জামা কাপড় কিনে দেবে এই পরিস্থিতি ছিল না। তা আমি ওইভাবেই খালি গায়ে জামা পরে স্কুলে যেতাম। যেতে যেতে মোটামুটি ক্লাস 3-তে যখন উঠলাম, তখন আমার ভাইরা তখন টাউনে থাকে। গ্রামে যখন ফিরে তখন খুব আনন্দ লাগে, যে ভাইরা বাড়িতে আসছে, বেশ ভালো সুন্দর সুন্দর জামা কাপড় পরে। আর টাউনের থেকে যখন গ্রামে বাড়িতে যায়, সবাই একটু আশ্চর্য হয়, অনেক ভিড় হয় লোকজন সেই সময়টা। আমারও খুব আনন্দ লাগতো, ভাই মনে হয় হয়তো আমার জন্য কিছু নিয়ে আসছে, বা মার জন্য আব্বার জন্য কিছু নিয়ে আসছে। আসলে জানতাম না যে তারা কি করতো, এরকম কিছুই না। হতাশ আমি ওই আশা করেই বসে থাকতাম। 2 দিন 3 দিন 5 দিন থাকতো, থাইকে আবার চলে যেত। আপনার ভাইরা আবার চলে যেত। এইভাবে বেশ কিছুদিন চললো। চলার পরে এক পর্যায়ে সাংসারিক অভাবটা আরও ঘনীভূত হয়ে দেখা দিল। তখন আমার মা বলল কি, আমি অন্তত এই 2 বাচ্চার মুখে অন্তত কিছু দেওয়ার জন্য তো আমার কিছু করতে হবে। আর কাজবাজও তেমন নেই। আব্বা এই পরের বাড়িতে কিষাণ দিত। তা আমার মা করতো কি, আমার চাচা, যে ছোট চাচা একটু বড়লোক ছিল, তখন সরকারি চাকরি করতো অবদায়। সেই চাচার বাড়িতে কাজ করতো, সকালবেলায় যেত আর খুব রাত করে বাড়ি ফিরতো। পা দিয়ে ঢেকিতে ধান বাইনে, এই ধান 1 মণ 1.5 মণ ধান বানতো। ধান বানলি ওই ধান চালের আগা কেটে যে খুদগুলো পেত, ওই খুদ নিয়ে আসতো, না ভাতের মান নিয়ে আসতো। এগুলো আমি তখন মোটামুটি আমি ভালো বুঝি। অনেক রাত হয়ে যেত, রাত হয়ে গেলে আর নিয়ে আসতো। নিয়ে আসার পরে ওই খাই দিয়ে যে ওইভাবেই অনেক দিন জীবনযাপন করতাম। আবার কোনো দিন মার কাজ থাকতো, কোনো দিন আব্বার কাজ থাকতো, এইভাবেই দিন যেত। কিন্তু কোনো দিন আমি ভালো একটা জামা বা ভালো একটা প্যান্ট, আমার মনে হয় 8 বছর 10 বছর হতে আমি কোনো সময় আমি পড়তে পারিনি। এইটা আমার ভাগ্যে হয়নি।
আমি ভাইদের কাছে শুধু বলতাম যে আমি পড়াশুনো করবো, আমার একটু পড়াশুনো করো। আমার আম্মাও বলতো যে আমার 5টা ছেলে, একটা ছেলেরও কোনো সার্টিফিকেট নাই, আমার ছোটো ছেলেটারে মানুষ করব। তখন আমার 2 ভাই অলরেডি খুলনা পার হাউসে চাকরি করতো। মাঝে মধ্যে আমার আব্বা টাউনে পাঠাতো, যে তখন আমি আসা যাওয়া করতে শিখছি, মোটামুটি ক্লাস 3-তে আসা যাওয়া করা শিখছি। আর ওখানে আমার মেজো বোনটাও ছিল, বড় বোনটাও ছিল। বড় বোন ছিল বয়রায়, আর মেজো বোনটা আমার ছিল খালিশপুরে। তো ওই খালিশপুর পার হাউসে। তো ওখানে ওরা কি করতো, মানে বড় বোন বা ছোট বোন এগুলো বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ওদের দুজনেরই বিয়ে হয়ে গেছিল। তখন আমার ওই 2 ভাই চাকরি করতো। তো ওদের কাছে আব্বা পাঠাতো যে যা খুলনা যা, যে কিছু টাকা পয়সা বা চাইল টাইল যদি নিয়ে আসতে পারিস, বা আব্বা আসতো। এইভাবে কোনো দিন দিত, কোনো দিন দিত না। মানে আমার ভাবিরা খুব অত্যাচারী ছিল। ভাবিরা আমার এগুলো পছন্দ করতো না। তাহলেও ক্ষুধার যন্ত্রণা তো ভাবির কাছে খাইতে না পারলেও বোন কখনো ফালায় না ভাইরে। বোনের কাছে আসতাম। বোন তো পরের বউ, পরের ঘরের ভাত খায়। সে ভগ্নিপতিও বা কতটুকু মাইনে নেবে তাদের শালাগে বা তার শ্বশুরবাড়ির যন্ত্রণা। তো অকর থেকে অনেক সময় লুকায় লুকায় আমার বোন টাকা পয়সা দিত, কিছু চলার মতো 20 টাকা, 50 টাকা, 100 টাকা এইভাবে দিত, যে এটা নিয়ে মার কাছে দিবি, আব্বার কাছে দিবি। কিছু খাবার দিত, খাইয়ে তাৎক্ষণিকভাবেই আবার তো দুলাভাই আসলে রাগারাগি করবে, তাৎক্ষণিকভাবেই আবার চলে যেত। বড় ভাই থাকতো বয়রাতে, তার কাছেও যাইতাম যে ভাই মা আব্বা বাড়ির থেকে পাঠাইছে কিছু চাল কিনে দিতে। আমি কোথায় পাবো চাল? আমি নিজে চলতে পারতেছি না, আমি দিতে পারবো না। তো এইভাবে আমি বোন যেটুক দিল ওইটুকু নিয়ে বাড়িতে চলে গেলাম। আবার এইভাবে বাড়িতে চলে গিয়ে আবার ওই রকম 10 দিন 15 দিন ওইভাবে চলতে 100 টাকা দিই। চলার পরে আবার সেই ফিরে আসা দিন, না খায় থাকা। তা আমি তো ছোট ছিলাম, আমার ইমিডিয়েট বোনটা ও ছোট ছিল। আসলে ক্ষুধার যন্ত্রণাটা কি, যে সে যে আমার মতো ক্ষুধার্ত ছিল, সে না হলে বুঝতে পারবে না। তখন ওই সারাদিন, আর ছোটোবেলা আমি একটু দুরন্ত ছিলাম, খেলাধুলাটা পছন্দ করতাম, গান গাওয়া পছন্দ করতাম। তো ওই সময় আমার কাছে একদিন বলি যে তুমি আমার এত রাগারাগি করো, আমি একদিন পলায় চলে যাব। তো কোথায় যাবি? যা, যেখানে খুশি সেখানে যা, তো যন্ত্রণা ভালো লাগে না। মা তো এটা কখনো মন দিয়ে বলতো না, কষ্টের ছুটে বলতো। তখন ওই এক পর্যায়ে সারা দিন চলে যেত, রাত আসতো। দিনে এদিক সেদিক করে খেলাধুলা করে কাটিয়ে দিতাম, কিন্তু রাত্রে যখন রাতি হতো তখন পেটের খিদাটা আরও জোরদার হতো। তো আমাদের আশেপাশের যারা, তারা সবাই প্রতিবেশী যারা, সবাই মোটামুটি তারা ভালো। আমাদের বাড়ির ভিতরে আমরা একটু না, আমি খুব ভালোভাবে দরিদ্র যারা, আমরা 5 দিন 7 দিন 8 দিন 10 দিনও না খাই থাকতাম। তো এমন একটা দিন গেছে, আমার চাচা সে চাকরি করতো, ওইখানে চাকরিতে বেতন পাইলে বেতন পাইয়ে উনি বাজার টাজার করে নিয়ে বাড়ি আসতো। তো আমাদের ঘরটা সামনাসামনি ছিল গ্রামের বাড়ি। তো আমার চাচা বাজারের থেকে বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসতো, ভালো ভালো বাজার কাট করে নিয়ে আসতো। তো রান্নাবার করে ছেলে মেয়েদের নিয়ে খাতো। তো অনেক সময় ছোট তো তখন বুঝতাম না, অনেক সময় ওই বারান্দায় এসে বসতাম, মারে কথা, মামা দেখো ছোটো কাকা ওই ইলিশ মাছ নিয়ে এসে রান্নাঘরে রাঁধতেছে। খাওয়ার সময় অনেক সময় দেখা গেলো দরজার সামনে আমার চোখের পরে বাইদে গেল, তার ছেলে মেয়েরা ক্রিটিসাইজ করতো, ওই তাকায় রয়েছে, দেখ পেট খারাপ করবে। কোনো সময় বলতো না যে আমার চাচাই, কোনো সময় বলতো না যে ওটা তো আমার রক্ত, আমার ভাইপো, ওরে ডাইকে একবেলা খাওয়াই দে, বা ওরে ডাইকে একটু ভালো মন্দ খাওয়া, কখনো বলতো না। খুব কষ্ট লাগতো মনে মনে। আর মা ওই টাইনে নিয়ে ঘরের মধ্যে যেত, যে বলতো যে একদিন বড় হয়ে কামাই করে তারপরে ভালো ভালো মাছ তরকারি খাইস, পরের তা নিয়ে গল্প করার দরকার নাই,
আর আমার ওই চাচিটাও একটু ঝগড়াইটি টাইপের ছিল, মার সাথে খুব ঝগড়া বিপদ করতো। আর আমার মা অত্র আমাদের গ্রামের মধ্যে কেউ বলতে পারবে না আমার মা খারাপ ছিল, কোনো উত্তর দিত না, শুধু কাঁদতো। তো আমি এই মার কষ্টগুলো, আব্বার কষ্ট, যেহেতু আমার ভাইরা আমার আব্বা আমার কথা মনেই করে না, তো আমি তাদের পাশে থাইকা আমি সব কিছুই দেখছি তাদের কষ্টটা কী, এবং আমি ওইটা ফিল করি সব সময় যে ভাইরা কীভাবে ভুলে থাকতে পারে যে বাড়ি আমার বাবা রইছে, বৃদ্ধ বাবা রইছে, বৃদ্ধ মা রইছে, তাদের একটু খবর নিই। কোনো সময় এটা নিত না। তো এইভাবে এক সময় বড় হয়ে গেলে আমি আর এটা সহ্য করতে না পাইলে আমি একটা সময় বাড়ির থেকে খরচের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিভিন্ন বাড়িতে কাজ করা শুরু করলাম। কেউর বাড়িতে ধান কাটা, কেউর বাড়িতে মাটি কাটা, কেউর বাড়িতে কিষান দেওয়া, বিভিন্ন রকমের কাজ করে পেটের ভাত অর্জন করা শুরু করলাম। আপনার লেখাপড়াটা হলো না, তাই তো? আমার লেখাপড়াটা ওই পর্যন্তই। মানে কোন ক্লাস পর্যন্ত করতে পেরেছেন? আমি ওইখানে ক্লাস 4 পর্যন্ত গেছিলাম। আচ্ছা। এরপরে আমার লেখাপড়া হলো না, আমি আমার কর্মতে যোগ দিলাম। জি। তারপরে ওইখান থেকে একদিন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি আর গ্রামের বাড়ি থাকবো না। টাউনের লোকে সবাই 3 বেলা ভাত খায়, গ্রামে থাকলে তো 1 বেলাও পাই না, আমি গ্রামে থাকবো না। আবার চিন্তা করি তো আব্বা আমি যে 3 বেলা খাবো, আব্বা মা কী করবে? দ্বিধা বিভক্ত হয়ে চিন্তা করলাম যে টাকা যদি একবার কামাতে পারি তাহলে তো আমি আব্বা আমারে টাকা ফাটাতে পারবো। তো ওখান থেকে আমি একদিন মাকে না বলেই রাত খুব ভোরে আজান দিছে, ওই সময় বাড়ির থেকে আমার খোপে একটা হাঁস ছিল, এই হাঁসটা আমি বাগেরহাটের বাজারে এসে 16 টাকায় বিক্রি করে দিই। 16 টাকায় বিক্রি করে দিয়ে ওখান থেকে ট্রেনে খুলনায় চলে আসি। আইসে আমার ভাইয়ের বাসায়, প্রথম বড় বোনের বাসায় যাই, সেখান থেকে দেখে খুব রাগারাগি করে, আমার রাগারাগি করলি ভাইয়ের ভয়তে আশেপাশে পলায় রয়েছি যে আমারে হয়তো মারবে বা রাগারাগি করবে, কেন আইছি। আর তখন আমার ভাই খবর পায়, খবর পারলে আমার আইসে কানের পরে একটা চর মারলে আমার বাম কানের পর্দাটা ফেটে যায়, খুব রক্তাক্ত অবস্থা হয়ে যায়। কিন্তু আমার ভাই বুঝলো না যে আমি কেন বাড়ির থেকে পলাই আসছি। আমি চরটাকে হজম করে কান্তি আমার অন্যদিকে হেঁটে গেলাম। জিজ্ঞাসা করেনি যে কেন আসলি। ওই দিনকেরা গেল, পরের দিনকেরা আমার বড় বোন খুলনা বয়রা রায়ের মহল এক ভদ্রলোকের বাড়িতে আমার গরু রাখাল হিসাবে আমাকে ওইখানে রেখে দেয়। আমি ওইখানে রাখালের চাকরি নিই। আর ওই বাড়ির বড় ছেলে আমাকে বলে যে ওরা পড়াশুনো করে, তখন আমি ওদের কাছে যেয়ে বসতাম রাত্রি। তা ওই বাড়ির বড় ছেলেটা আমার ব্যাপারটা একটু বুঝতে পেরে বলছে কি তুমি কি পড়বা? আমি বললাম কি ভাই হ্যাঁ, আমারে তুমি যদি পড়াও তাহলে আমি রাত্রে পড়বো। তো ওই দিনে গরু রাখতাম, রাত্রে ওই ছেলেটা আমারে পড়াতো। এইভাবে অনেক দিন গেল। তো এক পর্যায়ে ওদের গরুগুলো বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিলে একটা গাভী গরু রাখছে, তো একটা গাভী গরুর জন্য তো একটা লোক রাখা যাবে না। সেখান থেকে আবার বাড়িতে চলে যাই। আবার সেই কষ্ট, বাড়িতে চলে যাই, আবার গ্রামে খাটাখাটনি করি। পার হাউসে চাকরি করে আমার এই যে 2 ভাই আবুল এবং বাবুল, এই 2 ভাই চাকরি করতো। ওরা ওইখান থেকে বদলি হয়ে ওরা সিলেট চলে যায়। সিলেট চলে গেলি, সিলেটের থেকে বছরখানিক থাকার পরে বাড়িতে 2 ভাই আসলে আমার ভাই বাবুল যে ওকে পাশের বাড়িতে একটা মেয়ের সাথে বিয়ে দেয়। তখন আমি ভাইরে বলি কি ভাই আমি আর গ্রামে থাকতে ভালো লাগে না, আমারে তোমরা একটু সাথে নিয়ে চলো, ওইখানে আমার স্কুলে ভর্তি করাই দেবা, আমি তোমাদের কাজ করে দেবো। সে ঠিক আছে নিয়ে যাব। সরি কিপ্টে ভাই, 2টা কথা পিছনে ফেলে গেছি আমি। জি বলুন প্লিজ। এর মধ্যে ফাঁকে আমার ওই ইমিডিয়েটলি ছোটো বোন আর আমি এই 2 জনে খুলনায় আসি। খুলনায় আসলি তখন সিলেট যায়নি পার হাউসে। ওই পার হাউসে চাকরি চলে যাওয়ার আগেই ওইখানে খালিশপুর প্লাটিনাম জুট মিলের সামনে একটা হোটেল দেয় আমার ওই ভাই। আচ্ছা। তখন আমরা ক্ষুধার্ত 2 ভাই বোনই। তখন ওই ভাইদারে আসলাম, যাতে বাইরে ভাই বলল কি যে বাইরের কর্মচারী রাখবো কি জন্যে, তোরা আসিস যখন তোরাই কাজ কর। তা
আমার বোন বলল, হ্যাঁ আমরা করবো, তাই করব। তো বাইরের কর্মচারী খেদাই দিয়ে আমাকে দুজনই রাখলো কর্মচারী। তা আমরা কখনো ভাইয়ের কাছে ভাইয়ের অজানা কোনো জিনিস ধরতাম না। তো ওই হোটেলে বেশ কিছুদিন কাজবাজ করতাম। আপন মায়ের পেটের ভাই রাত্রে বাথরুম করে প্রস্রাব করে ড্রামে রাখতো। দুধের যে ডানোর কোটোর যে ড্রাম, ওই ডানোর কোটোর মধ্যে রাখতো। সকালে উঠে ভোরবেলা উঠে ওই মানে প্রস্রাব পায়খানা করার সাধারণত টাউনে তো অ্যাভেলেবেল জায়গা থাকে না, বাথরুমও ছিল না। তখন ওই প্রস্রাব পায়খানা আমাকে দুই ভাই বোনরে দিয়ে ফেলাতো, নদীতে নিয়ে ফেলাই দিয়ে আসতাম। এইভাবে দিয়ে আমাকে দিয়ে ওই আপন ভাই আমাকে দিয়ে কাজ করাতো। তো এক পর্যায়ে ওরা ওইখান থেকে বাড়িতে আমার আব্বা টাকার জন্যে, যে ওরা যখন কাজ করে তা যাই বাড়ি আবুলের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসি। খুলনায় আসলে ওই আমার বাড়ি থাকতে যে চেহারাটা, যে স্বাস্থ্যটুকু ছিল, সেইটুকু দেখে আমার আব্বা খুব খারাপ লাগছে। তা আমার বলে কি, তুই কি খাওয়া দাওয়া করিস না? তখন হ্যাঁ আব্বা খাই না, এখন 3 বেলা খাই। কষে সে কেউ কয় বেলা খাই সে তো আমি বুঝি। আব্বা বাপ তো সে অবশ্যই বুঝতে পারে, শুধু মারাই না বাপও বোঝে সন্তানের দরদ। তো সকালবেলা পরোটা দিছিল, পরোটা ভাজলি আব্বা একটা বলে কি, ওই কারিগরে বললো কি যে আমার একটা পরোটা দামি খাবো। আসলে পরোটাটা আমার জন্য চাইছে। পরোটাটা নিয়ে হাতের মধ্যে মুঠ করে নিয়ে ইশারায় ডাক দিয়ে পরোটাটা আমার হাতে দিয়েছে, তাড়াতাড়ি খাই নে, আবুল দেখে না জানি, দেখলে কিন্তু মারবে না, আমারও বেশি কথা কবে না, তোরেও মারবে না। তাই পরোটাটা আমি গালের মধ্যে দিছি মুচড়ায়। তো সত্যি সত্যি আব্বা যাই বললো তাই হলো। দেখে ফেলালো, দেখে দৌড়ে যায় আমার ওই ভাই 2টা আঙ্গুল আমার গালের মধ্যে ঢুকোই দিয়ে পরোটাটা টাইনে বাইর করে ফেলালো। চোর, চুরি করে খাইস, ওই যে নেই নিজের লোক আনতি নেই, এই ওই পরোটাটা আমার গালের ভিত্তিতে বাইর করে নিয়ে গেল। তা আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, আমাকে তুমি এমন একটা দিন দাও যেই দিন এরকম 1000 পরোটা আমি ভাইদের সামনে দিতে পারি। আব্বার একটু বেশি কথা বললো, আব্বার কোনো কথা বললো না। ওই কর্মচারী ছেলেটা, একটা ছেলে ছিল যে কারিগর পরোটা ভাজত, ওই বললো ভাই থামেন, আপনার বাপ তো। ওরও দাবর দিয়ে উঠলো, চুপ কর, ব্যবসা নিয়ে কোনো কথা নেই। যাক, ভাগ্যের কি পরিহাস, আব্বা আমাদেরকে নিয়ে বাড়িতে চলে গেল। ওরা ওখান থেকে হোটেল বন্ধ করে নিয়ে ওরা সিলেটে চলে গেল। সিলেটে যে পরবর্তীতে ওই চাকরি আবার ফিরে পালি কিছুদিন পরে আবার গ্রামের বাড়িতে ছুটিতে চলে আসে। আমি পিছনের ওই সমস্ত কিছুই মনে রাখিনি। আমি ভাইয়ের কাছে আবদার করি যে ভাই আমার একটা জামা কিনে দাও, একটা লুঙ্গি কিনে দাও, আমি আরবি পড়তে পারতেছি না, লোকজনে গেলে খেপা স্কুলে। দেবানি পর্যন্ত ওই শেষ। আমার তখন 8-9 বছর বয়স হয়ে গেছে অলরেডি। এখনও হাফ-প্যান পরি, তাও বোনরা তাদের ছেলেপেলের পুরনো ফেলানো যে সমস্ত কাপড় চোপড় সেইগুলা। আমি বাবার কাছ থেকে কোনোদিন নতুন কাপড় কিনে পাইনি, আর ভাইদের কাছ থেকেও না। আমি কোনোদিন নতুন কাপড় যতদিন নিজে ইনকাম করে না পরতে পারছি ততদিন আমি কোনো নতুন কাপড় চোপড় পরতে পারিনি। এমনও দিন গেছে, টাউনে আসলেই বোনরা তার ফ্যামিলির সহ স্কুলে সিনেমা দেখতে যেত। আমি যদি একটু আবদার করতাম, পাজানিতে ফেলাই রেখে নিয়ে যেত, সিটেও বসতে দিত না। এই সমস্ত কথাগুলো আমি সব মনের মধ্যে ধরে রাখছি। তো একটা সময় ওই ভাইরে বললাম যে আমারে নিয়ে চলো, এত যন্ত্রণার সহ্য হয় না। মারে বললাম কি আমি সিলেট যাব, তা আমার ওরা সত্যি স্কুলে ভর্তি করাই দেবে এই কথা বলে সিলেট নিয়ে যায়। আমার ওইখানে 8 জন ইঞ্জিনিয়ার আছে, ওদের ভাত রান্দার চাকরি দেয়। তার মধ্যে একজন ইঞ্জিনিয়ারের বাড়ি হচ্ছে কাজ দিয়া, আমাদের খুলনা ফকিরহাট কাজ দিয়া। আর একজন রামপুরের, ওনার নাম হচ্ছে জাফর সাহেব ছিলেন। তো জাফর সাহেব আমার একদিন জিজ্ঞেস করে যে দুলাল তুই কি পড়াশোনা জানিস? আমি বললাম ভাই এরকম ঘটনা, আমি রাত্রে পড়াশোনা করে 7 পর্যন্ত পড়েছিলাম, তারপরে আর পড়তে পারিনি। ভাই নিয়ে এসলে স্কুলে ভর্তি করাই দেবে, তা তুই যে আপনাদের স্কুলে ভর্তি করাই দিয়েছে,
ওই কথা শুনে জাফর সাহেব খুব রাগারাগি করে। রামপুরা টিভি সেন্টারের পাশেই ওনার বাড়ি। জাফর সাহেব যদি বাইসে থাকে আমি জাফর সাহেবরে খুব ধন্যবাদ দেবো যে জাফর সাহেব আমার কিছু বুদ্ধি দিয়েছিল আর রাগারাগি করছিল। যখন যেদিনকে আমি রান্নাবাড়া করে স্যারদেরকে গোছায় খাওয়াটাই দিতাম, প্রথম তো রান্নাবাড়া আমি বুঝতাম না, হাত পোড়ায় নিতাম, পা পোড়ায় নিতাম, গা পোড়ায় নিতাম, অনেক কষ্ট করে রান্না শিখছি। জাফর সাহেব খুব গালাগালি করতো আবুলরে, যে এত সুন্দর একটা ছেলে, এরে দিয়ে তুই রান্না করাইস, বাবুর্চিগিরি করাচ্ছিস, এর কামাই খাচ্ছিস, তোর লজ্জা লাগে না? ওই কথা বলছে। বলার পরে মনে মনে যে রাগ রাখছে তা আমি জানি না। আমি একদিন হঠাৎ করে বেতন পাওয়ার পরে আমার 600 টাকা না 800 টাকা বেতন দিত, তাও আমি জানতাম না। মাস গেলে আমি বলতাম কি ভাই আমার 5টা টাকা দেন। তখন 2 টাকা কি 3 টাকা সিনেমার একটা টিকিট পাওয়া যেত। 5টা টাকা নিয়ে সিনেমা দেখে আমি সুরমা নদীতে ওরা ওই নৌকারে কয় গুদারা, ওই গুদারা পার হয়ে আমি ওপারে কেবল পারের পরে গেছি। আমার ঘাট ধরে নিয়ে ভাই ভিতরে নিয়ে আমারে খুব মারলো। হ্যাঁ টাকা মাগনা টাকা, বহুত অনেক রাগারাগি করলো আমাকে। তা এক পর্যায়ে জাফর সাহেব শুনে ফেলায় যে আমারে রাগারাগি করছে। জাফর সাহেব শুনে বললো আবুল শোন, যে তুই তোর ভাইরে ছোট মানুষ ও সিনেমা তো আমিও দেখে আসছি। দেখ সিনেমার 2টা দিক আছে, একটা ভালো আর একটা খারাপ। তুই তো মূর্খ, তুই সিনেমার ভালো মন্দ কি বুঝবি? আমারে বললো জাফর সাহেব যে দুলাল বল তো তুই সিনেমাটার ভালো কি বুঝলি? আমি বললাম স্যার সিনেমার লালু বুলু সিনেমার কাহিনীর সাথে আমার জীবনের কাহিনীর অনেকটাই মিল আছে, তাই আমার ভালো লাগছে। তখন ওনারে আমার ভাইরে খুব রাগারাগি করলো জাফর সাহেব, দেখ তোর ভাই ভালোটার দিক দেখছে না খারাপ দিক দেখছে, নাচানাচি ড্যান্সের কথা তো বললো না, সে তার জীবন কাহিনীর কথাই বললো। তুই ওর বাচ্চারে কেন নিয়ে আসছিস? তুই যদি ওর ভালোই চাইতিস তাহলে ওর স্কুলে ভর্তি করার কথা হয়ে নিয়ে আসছিস, ভর্তি করাই দিতিস কেন বাবুর্চির কাজে লাগাই দিলি? তখন আমার স্যার বললো কি দুলাল তুমি এখন থেকে বিকেলে 2 ঘন্টা করে কাজ শিখবা। তো আমি বললাম স্যার কী কাজ শিখবো? করছে কি ওয়ার্লিংয়ের কাজ শিখবা। আমি স্যার ঠিক আছে। তখন আমার ওই 2 ঘন্টা করে স্যার, ওরা ব্যক্তিগতভাবে আমার 2 ঘন্টা করে ছাড় দিত। আমি 6 মাসের মধ্যে আপনাদেরকে জানাই দেব চিঠি লিখে যে আমি ঠিকই একজন ওয়েল্ডার হয়েছি এবং আমি সক্ষম কাজ শিখতে। এই ওয়েল্ডার বলতে আসলে কি ধরনের ওয়েল্ডিং? ওয়েল্ডার বলতে হচ্ছে আপনার বড় বড় জাহাজ তৈরি করতে যে ওয়েল্ডিং হয়, আচ্ছা ওয়েল্ডিং। আর আমরা ওইখানে কাজ করতাম যে ওই আপনার সিমেন্ট কোম্পানির ভিতরে যে সিমেন্টটা তৈরি হতো, ওই সিমেন্টের ক্লিংকার ভাজতো, যেটার পরে যেটা ভাজা হতো ওটার সেল বলে, বড় সেল। ওই সেলগুলো ঝাইলে ঝাইলে জয়েন্ট করতাম। ওইটা আমি তখন কাজ করতাম ইন্ডিয়ান হাইটেক্স কোম্পানির সাথে। আচ্ছা, তো আমি ধারাবাহিকভাবে শুনতে চাই, আপনি এর প্রতিজ্ঞা করলেন 6 মাসের মধ্যে যেভাবে হোক ওয়েল্ডার হয়ে আপনি আপনার ভাইদেরকে জানাবো। তারপর 6 মাসের মাথায় আমাকে একটা পরীক্ষা নিল। ঢাকা খালেক সাহেবের একটা কোম্পানি ছিল, নামটা মনে আছে? ওইটাও ওই হাইটেক্স কোম্পানির। আচ্ছা, হাইটেক্স কোম্পানির আমাদের এখানে অন্তত 7-8টা ছেলে পরীক্ষা দেবে, তার মধ্যে আমার নামটাও দিল। সবাই আমরা পরীক্ষা দিয়ে ওই একখান সেল পরীক্ষা দিয়ে পাঠাই দিলাম। ওইটা ঢাকায় আসবে, ঢাকায় এসে এক্সরে হবে ভিতরে কোনো ছিদ্র আছে কিনা, ওয়েল্ডিং করার পরে ছিদ্র আছে কিনা। আর আমাদের পরীক্ষাটা নিবে হচ্ছে ওয়েল্ডিংয়ের নাম কয়টা এবং কি কি। তা আমি পরীক্ষায় পাশ করলাম। খুব আনন্দের সাথে আমি একটা চিঠি লিখি মার কাছে, আব্বার কাছে, যে মা আমি এরকম পাশ করেছি, এখন আমার কোম্পানির তরফ থেকে আমার কুয়েত পাঠাতে চাচ্ছে। তা ভাই আব্বার কাছে বলেন যে আমার কিছু টাকা যেভাবে ম্যানেজ করে দিতি। তখন 1 লাখ 1.25 লাখ কি 1.5 লাখ টাকা হলে কুয়েত যাওয়া যায়। কুয়েতে কেন যেতে হবে? কুয়েতে ওই সময় ওয়েল্ডিংয়ের কাজের খুব মূল্য এবং টাকা বেশি পাওয়া যেত গ্রাম আমার বাংলাদেশের চাইতে। একটা শখ জাগলো যে বিদেশে যাব, বিদেশে যে টাকা ইনকাম করব। আচ্ছা, এই জন্য একটা চিন্তা ভাবনা করলাম। মানে আপনি নিজে থেকেই যেতে চাচ্ছেন? হ্যাঁ, নিজে থেকেই আমি কোম্পানিকে জানালাম, কোম্পানির তরফ থেকে পাঠাচ্ছে। আচ্ছা, তো কোম্পানির লাভ কি? কোম্পানির অনেক মনে করেন ওদের একটা নাম হলো যে এই কোম্পানির থেকে এরকম ভালো ভালো ছেলেরা কুয়েতে যায়, বিদেশে যায়। হ্যাঁ, কোম্পানির নাম হলো। আচ্ছা, তো সেই হিসাবে কোম্পানির তরফ থেকে ওরা 1.5 লাখ টাকা চাইলো, যে 1.5 লাখ টাকা দিলে আমরা যে কয়জন যাইতে চাও পাঠাই দেবো। আচ্ছা,
আমি ভাইদের কাছে জানালাম, চিঠি লিখে আব্বার কাছে জানালাম, কেউ কোনো সাড়া দিল না। শেষ পর্যন্ত বললাম যে আমি আব্বার যে 5 বাড়ি থেকে যে আমি একটু সম্পত্তি পাবো সেইটুক না হয় বিক্রি করে দিয়ে আমার টাকা দেন, আমি যাই। তাও দিল না। শেষ পর্যন্ত কি আর করা, ওই কোম্পানিতেই থেকে যাওয়া, ওখানেই কাজকাম শুরু করলাম এবং কাজ করতেছি, রেগুলারলি করতেছি। কাজ করতে করতে একসময় কাজ কোম্পানির শেষ। এখন বললো যে ইন্ডিয়ান যে কোম্পানিটা ছিল, ইন্ডিয়ান কোম্পানিটা ওরা বললো চলে যাবে। আর খালেক সাহেবের কোম্পানি তিতাসে গ্যাস লাইনের কাজ চলতেছে, উনি টাঙ্গাইলে কাজ নিয়ে আসলো। তা ওইখানে টাঙ্গাইলে গ্যাসের লাইন করলো, আর ব্রাহ্মণবাড়িয়ার থেকে টাঙ্গাইল একটা রোডের গ্যাস লাইনের কাজ শুরু করলো। তো এখন ওইখানে একটা গ্রুপ নিয়ে এসে এখন আমাদের একটু বয়স কম, আমাদের এই ফ্যাক্টরিতেই রেখে আসছে এবং আমরা ফ্যাক্টরিতে পার্মানেন্টভাবে চাকরি করার জন্য দরখাস্ত দিলাম। তার দরখাস্ততে আমার একসময় পরীক্ষা নিল, অনেক ছেলেপেলারা দিয়েছে, প্রায় 200-250 ছেলেপেলারা, স্থানীয় ছেলেপেলারা, ওরা সব পরীক্ষা দিল। পরীক্ষায় পাশ করতে পারলো না, আমিও পারলাম না, আমার চাকরি আর হলো না। তো এখন কি করব? এক পর্যায়ে ওইখানে যেটুকু আমি পড়াশোনা শিখেছি মোটামুটি, রাত্রে পড়াশোনা করতে করতে এক পর্যায়ে ওইখানে আমার একটা মেয়ে খুব হেল্প করছিল। আমি যেখানে ছিলাম ওইখানে গেস্ট হাউসে একটা মেয়ে, ওদের বাড়িতে, ওদের বাড়িটা হয়েছে যে আপনার মৌলভীপাড়া, সিলেট মৌলভীপাড়া। ওর বড় ভাই চাকরি করতো সিলেটের ওই সাতক সিমেন্ট ফ্যাক্টরিতে। তো ওই মেয়েটা আমারে দেখে মোটামুটি ও আমাকে হেল্প করলো যে আমার রাত্রে ও পড়াতো। তো এক পর্যায়ে ও যে আমারে মনের থেকেই ভালোবাসতো এবং পড়াতো সেটা আমি জানতাম। আমি শুধু জানতাম যে আমার পড়াচ্ছে, আর ওরা অনেক বড় লোক। আমি ওই ধরনের কোনো চিন্তা ভাবনা করিনি, কিন্তু ও আসলে মনের থেকে ও আমার ভালোবাসে পড়াতো। তো এক সময় পড়াতে আমি আবার একটা ক্যাজুয়াল কোম্পানির মধ্যে ঢুকে দিনে কাজ করতাম আর রাত্রে ওর কাছে পড়তাম। আচ্ছা, একটা বিষয় একটু জানার ছিল আমার, সেটা হচ্ছে যে আপনার বাবা মার কাছে কি তখন আপনি কত টাকা রোজগার করতেন মাসে? আমি প্রতি মাসে 900 টাকা বেতন পেতাম। 900 টাকা বেতন? 900 টাকা। এই 900 টাকা থেকে কি কিছু টাকা বাড়িতে পাঠাতেন? 600 টাকা আমি প্রতি মাসে বাড়িতে পাঠাই দিতাম, 300 টাকা আমার মাসে খাওয়া হয়ে যেত। এই 900 টাকার জন্য আপনার কতক্ষণ পরিশ্রম করতে হতো? আমি কোনো মাসে 900 টাকা পেতাম, কোনো মাসে ওভারটাইম করলে আবার বেশি পেতাম, 1000 টাকা 1200 টাকা এরকম পেতাম। আমি 300 টাকা রাখে মোটামুটি সব টাকা আমি আব্বার নামে পাঠাই দিতাম। আচ্ছা। কিন্তু এই দিকের থেকে আবার আব্বার নামে টাকা পাঠাই দিলে, আব্বা তো তখন বয়স্ক লোক। জি। ওই যে 2 ভাই বাড়ির থেকে গেছে, ওর মধ্যে যেটা আবুল করে নাম, ও তার কাছ থেকে ব্ল্যাক মানি করে নিয়ে নিত টাকাগুলো, যাবা দাও জমি জমা রাখিয়ে দিয়ে। আমি এগুলো জানতাম না। আবার বলতাম, আব্বা আপনি আপনার মনে যা কয় আপনি তাই করেন, আপনারা 3 বেলা খাওয়া দাওয়া করেন, কাপড় চোপড় কিনেন, এইগুলো আমি লিখে দিতাম। আচ্ছা, তো আপনি ওই লেখাপড়ার জায়গাটা একটু আসেন। আপনাকে যে লেখাপড়া শেখাতো, মহিলার নাম কি ছিল? ওই মেয়েটার নাম ছিল রাজিয়া। আমি ওরা রেজু বলেই ডাকতাম। আচ্ছা। তো এক সময় উনি আসলে কে ছিল? ওনার সাথে পরিচয় হলো কিভাবে? পরিচয় হলো, আমরা ওই ফ্যাক্টরিতে কাজ করতাম। তো ওই ফ্যাক্টরি একটা পার্সোনাল স্কুল ছিল। তো ওই স্কুলে ওরা মানে যে টাইমটা আমাদের ডিউটি পড়তো, ওদের স্কুলের টাইমটা ওই একই টাইমে পড়তো। আচ্ছা। তা যা আসতেই দেখতো যে এত সুন্দর ফুটফুটেটা ছেলে, সে এরকম শ্রমিকের কাজ করতেছে। ওই দেখে এক পর্যায়ে অনেক দিন দেখা সাক্ষাতে একদিন আমার হঠাৎ জিজ্ঞেস করে বসে যে আপনি কি পড়াশোনা জানেন? আচ্ছা। তা আমি বললাম না, আমি পড়াশোনা করেছি এই পর্যন্ত, আমি আর পড়তে পারিনি। তো আমাকে প্রশ্ন করলো আপনি কি পড়বেন? আমি যদি পড়াই আপনাকে? তা বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি পড়বো। তখন উনি সময়টা দিল হচ্ছে আমার যে আপনি রাত 8টার সময় আসবেন, 9টা কি 10টা 10:30টার দিকে চলে যাবেন। কোথায় যাবেন আপনি? ওদের বাসায়, আর পাশেই আমাদের ব্রাক। মেয়েটা কোন ক্লাসে পড়তো ওই সময়? ওই সময় মেয়েটা ক্লাস 8-এ পড়ে। তো আপনারই বয়স, মানে ওই মেয়েটা সমবয়সী বলে? সমবয়সী, 2-1 বছরের হেরফের আর কি। তো ওর বাসাতে গেলে একটু প্রবলেম হবে না ওর বাড়িতে? না, আসলে কি সিলেটে খুলনার মানুষ দেখলি বা ঢাকার মানুষ দেখলি, যশোরের মানুষ দেখলি, ওরা খুব ভালোবাসে। ওদের ভাষাটা সুন্দর না, আমাদের ভাষাটা যেরকম সুন্দর, আমরা সুন্দর করে কথা বলি, ওদের ভাষা সুন্দর না। ওরা আমাদের ভাষা শুনে ওরা মুগ্ধ হতো। তো সেই হিসাবে মোটামুটি আমারে দেখলে ওখানে অনেক মেয়েরাই মোটামুটি আমার প্রতি এটা দুর্বলতা প্রকাশ করতো, কিন্তু আমি ব্যাপারটা বুঝতাম না।
তখন ওই মেয়েটা ওই রাজিয়া আমার ডাইকে নিয়ে ওর ভাবির কাছে বললো কি, ভাবি ওরে আমি ও এরকম অসহায়, পড়াশোনা করার খরচ চালাতে পারে না, তো ওরে আমি আমার পুরন বই দিয়ে পড়াবো। আচ্ছা। তোর ভাবি বললো কি, হ্যাঁ তুমি যদি পারো পড়াও, অসুবিধে কি, এটা মানুষ পড়াশোনা শেখলো। তা আমি ওই প্রতিদিন রাত্রে 2 ঘন্টা আমি সময় দিতাম ওখানে পড়াশোনা করতে করতে মোটামুটি আমাদের নাইট স্কুলে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ায়। বাহ। এই পর্যন্ত ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর্যন্ত কিন্তু দুঃখের বিষয় আমি সামান্য জন্য আমি পাস করতে পারিনি। আমি একটা সাবজেক্টে ফেল করেছিলাম, সেটা ছিল আরবি সাবজেক্টে। আচ্ছা। আরবি, তখন আরবিটা একটু প্রচলিত বেশি ছিল, আরবি সাবজেক্টে আমি ফেল করেছিলাম। ফেল করলে পরবর্তীতে পরীক্ষা দেওয়ার চান্স ছিল, কিন্তু আমি পরীক্ষা দিতে পারি নাই। ওইখান থেকে একটা প্রেশার আসলো, ওর ভাই বুঝতে পারিছে যে আমাকে ও, মানে রেজু আপনাকে পছন্দ করে। হ্যাঁ, রেজু আমাকে পছন্দ করে এবং লাইক করে। তা এটা কি আপনি বুঝতেন ওই সময়টাতে? হ্যাঁ, আমি বলেছিল আমি কিছুটা আজ করতে পারছিলাম, আজ করতে পারি। আমি অত ভাবিনি যে ওরা তো বড় লোক, আমাকে কি সেইভাবে ওরা দেখবে। কিন্তু অরিজিনালি মেয়েটা আমার ওর জান প্রাণ দিয়ে ভালোবাসতো, এটা আমি পরে বুঝছি। পরে কখন বুঝলাম, যখন ওর ভাই ওকে টের পাইয়ে, ওদের বাসায় গেছি, বাসাতে পড়ে পড়াশোনা শেষ করে দিয়ে আমি চলে এসেছি। কিন্তু আমার একটা মাফলার ছিল, নীল কালারের একটা মাফলার ছিল, ওই মাফলারটা ওদের রেজুর বিছানার পরে পড়েছিল। তো ওর ভাই এসে ওই মাফলারটা দেখে রেজুর খুব গালাগালি করলো যে পড়াচ্ছ না, আর কি মারতিস, নিজের পড়াশোনা হচ্ছে না আর একজনের পড়াচ্ছ তুমি, এই সমস্ত অনেক কথাবার্তা বলছে। তারপরের দিনতে ওর ভাবি আমাকে ব্যাপারটা খুলে বলল যে তুমি তো পরীক্ষা দিয়েছো, ফেল করেছো, এখন থেকে আর পড়াশোনার ব্যাপারটা আমি অন্য রকমের ভাবো। কিন্তু ওর যে ভালোবাসাটা, এইটা আমি তো বুঝে উঠতে পারিনি। তো ও একটা ওদের বাড়িতে একটা রাখাল ছিল, রাখালে দিয়ে একটা চিঠি লিখে আমার কাছে পাঠালো। ততক্ষণই ও বন্দি অলরেডি। তখন আচ্ছা বলনি, আচ্ছা তখন আপনি ওয়েল্ডারের কাজ করছেন? হ্যাঁ, তখন আমি কাজ করতেছি ক্যাজুয়াল। আচ্ছা, ক্যাজুয়াল বলতে? ক্যাজুয়াল মানে পার্মানেন্ট না। জি। ক্যাজুয়াল হিসেবে কাজ করতেছি। তা এখন ও আমারে বললো কি, আমি ওরে একদিন বললাম ব্যাপারটা খুলে জানার জন্য, আমি ওরে বললাম কি, তুমি আমারে আসলে কিভাবে দেখতে চাচ্ছ, কিভাবে জানতে চাচ্ছ, এই কথাটা আমার ভিতরে একটু কাজ করলো। ওরে আমি বললাম যে ঠিক আছে, তুমি আমার একটু সময় দাও, একটা জায়গায় আসো, আইসে আমার ব্যাপারটা আমার সাথে একটু কনফার্মাইজ করো। চিঠিটা কি পাঠানোর পরের ঘটনা এটা? হ্যাঁ, চিঠিতে লেখলো যে আমার সাথে বিকেলে অবশ্যই দেখা করবা যেখানেই থাকো। আচ্ছা। তো ওই চিঠিটা পাইয়ে আমি গেলাম। তা আমার ওখান থেকে ওরা 4জন না 5জন বান্ধবী মিলে আমার নিয়ে গেল একদম, মানে এই সুরমা নদীর পাড়ের থেকে। ওইখানে একটা আপনার বিডিআর ক্যাম্প ছিল বর্ডারে। বিডিআর ক্যাম্প ছাড়াই বাংলা বাজারের, মানে বিকেলে ঘোরার টাইমে, ওই টাইমটা আমার নামে কামাল, জামাল, বখতিয়ার সিলেটে। ভাই তোমরা যদি অনুষ্ঠান দেখো, তোমাদেরকে আমার ধন্যবাদ, আম্মা এবং আব্বাকেও ধন্যবাদ। আমাকে তোমরা যতদিন সহযোগিতা করছো, তোমাদের কাছে আমার অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহর কাছে দোয়া করবা যে আমি আরও সামনে এগোতে পারি, যাতে ভবিষ্যতে। আমার প্রচুর হেল্প করছে ওনারা। তখন শুনবো কি হলো তারপরে আপনাকে? তারপরে ওইখানে ওই বাড়িতে যেয়ে আমারে বললো, আমি যে বাড়িতে ছিলাম ওখানে ওনাদেরকে আমি মা ডাকতাম এবং বাপুকে ডাকতাম। তাদের কাছে যেই নালিশ দিল যে দুলাল কোথায়। তা আমি তখন অলরেডি ফ্যাক্টরির মধ্যেই কাজে ছিলাম। এক পর্যায়ে হুমকি দিয়ে আসলো যে ওকে কালকে সকালের মধ্যে যদি খুলনা না পাঠায় দাও, তাহলে কিন্তু লাশ বাসবে সুরমা নদীতে। মানে ওই রেজুর বড় ভাই? হ্যাঁ, রেজুর বড় ভাই বলে আসলো। এখন আমি বাড়ি আসার পরে সবাই গম্ভীর অবস্থা। এক পর্যায়ে আমার ডাকে বললো কি, দুলাল এই ঘটনা তুমি কিছু জানো? তখন আমি ওই আম্মার কাছে 4 বছরের মধ্যেই যতটা চিঠি দিয়েছিল সব চিঠিগুলো বাইর করে আমি তার হাতে দিছি, যে আমার দেখেন এই আমার একটা চিঠিও তাদের কাছ থেকে বাইর করতে পারবেন না, সব চিঠি হয়েই দিছে, তো এখানে আমার দোষ কোথায়? তখন আম্মা বলল যে ঠিক আছে, আমি তার ভাইরে বলবো। তার ভাই তখনও বোঝে না, তার কথা একটাই যে তার সিলেট ছাতক ছাড়তে হবে। তখন আমারে যেভাবে চুরি করে ওইখান থেকে চলে আসতে বাধ্যই হয়।
মানে আপনি ওখান থেকে এক পর্যায়ে চলে আসতে বাধ্য করে। আচ্ছা, রেজুর ভাই কিন্তু মন মানে না বলে একটা কথা, যে কি অবস্থা আছে ওরা শেষ দেখাটা একবার একটু দেখে যায়। মানে সামহাও আপনিও তাকে লাভ করে ফেলেছিলেন, ভালোবেসে ফেলেছিলেন। জি। যখন আমি সুরমা নদী পার হব, পাশেই তো ওদের বাড়িটা, গেস্ট হাউসটা, ওইখান থেকে দেয়াল টপ খেয়ে ভিতরে ঢুকে ভাবিকে বললাম, ভাবি রেজু কোথায়? কাছে ওরে দেখে আর কী করবা, দেখো ওই যে ঘরের মধ্যে। তা আমি যে দেখি সে হরহাস্যর মতো ভুতুরে একটা ছবির মতন চুলগুলো এলোমেলো, দুই চোখের পানি চড়চড়ায় পড়তিছে, কাঁদতিছে একভাবে, আর পায়ে তালা, হাতে তালা, মাজায় তালা। আমি দেখে আমার মনে হলো কি যে আমি কেমন যেন আমার পায়ের তলতে মাটি সরে গেছে। এখন ওকে কি বলবো, আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, মানে মাথায় কাজ করতেছে না। তারপর এক পর্যায়ে ভাবি আমাকে ডেকে বললো কি, তোমার আর এখানে দাঁড়ায় থাকার দরকার নাই, ওর ভাই এখনই এসে পড়বে, তুমি চলে যাও। আমি ওখান থেকে মোটামুটি কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ওখান থেকে ছোট্ট একটা চিঠি লিখে ওর কাছে ফেলাই দিয়ে, ঘরের মধ্যে ফেলাই দিয়ে আমি চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হলাম, যে আমি বাড়িতে যাব না। তখন আমি ওইখান থেকে ওই হতাশা অবস্থায় আমার একটা সুটকেস ছিল সাথে, আমার আসবাবপত্র জিনিসপত্র নিয়ে আমি আবার সেই গুদারায় উঠলাম। উঠে সুরমা নদী পার হয়ে উপর উঠে ট্রেনে সিলেটে আসলাম। সিলেটে এসে ওইখান থেকে আবার ট্রেনে ঢাকা আসলাম। না, চিটাগাংয়ের কথা বলছিলেন আপনি? চিটাগাং উদ্দেশ্যে রওনা হয়েছি, ঢাকা আসলাম। ঢাকার থেকে চিটাগাংয়ের ট্রেন ধরবো এই, কিন্তু হাতে পয়সা নেই। আচ্ছা, আমি চিটাগাংয়ে যাবো যে সেই টাকাটা নেই। কত বছর সিলেটে থাকা হলো? ওইখানে প্রায় 5 বছরের মতো। প্রায় 5 বছর, যেখানে একটা মোটামুটি খাওয়ার একটা ব্যবস্থা হয়েছে, 2-4 পয়সা হাতে আসতো, এবং অদ্ভুতভাবে একটা মেয়েকে তখন। কিন্তু আমি পয়সা হলেও আমি পয়সা কাছে রাখতাম না, আব্বা আমার পয়সা পাঠিয়ে দিতাম। না, আমি আমার লিসনারদেরকে বোঝানোর জন্য যে একটা তখন ওনার 17 বছর 22 বছর বয়স, জীবনে একটা মেয়েকে ভালো লেগেছে, দুর্দান্ত ভালো লাগা। সেই মেয়েটাকে সিনেমাটিক আপনি দেখেন কি অবস্থায় রেখে সে আবার জীবনের অন্য একটা জায়গায় পাড়ি জমাচ্ছে। চিটাগাংয়ে আপনি যাচ্ছিলেন, এটা কি আগে থেকে পরিকল্পনা করা ছিল নাকি এমনিতেই চলে যাচ্ছে? না, চিটাগাংয়ে যাচ্ছিলাম। আমার এক ওস্তাদ ছিল ওইখানে, বসে বললো যে চিটাগাং, তখন এরশাদ সরকার ওইখানে চিটাগাং কর্ণফুলীতে ওইখানে একটা সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করতেছিল নতুন, এটা 80-র দিকে। তো ওইখানে বিভিন্ন কাজের লোক যারা কাজ জানে তাদেরকে কাজে নিত। তো ওই আশা করে যাচ্ছিলাম যে আমি যখন কাজ জানি ওখানে গেলে একটা না একটা কাজ পাবোই। আচ্ছা, কিন্তু এখন চিটাং ঢাকা পর্যন্ত আইসি, পয়সা শেষ হয়ে গেছে, পয়সা নেই। তখন আমার কাছে অলরেডি 6 টাকা আছে। আচ্ছা, তখন কি করব, আমার আর একটা ওস্তাদ ছিল নারায়ণগঞ্জের ডকে উঠলো। ওই ডকে উনি জাহাজে তখন ওয়ার্লিংয়ের কাজ করতো, নতুন নতুন জাহাজ বানাতো, ওয়ার্লিংয়ের কাজ করতো। তো আমি চিনি না কিছুই, ঢাকা শহরে তখন তেমন কিছুই চিনি না। তো আমি সেই রেল স্টেশন থেকে সোজা গুলিস্তানে আসলাম। গুলিস্তানের থেকে নারায়ণগঞ্জকে ডাকতেছে বাসে, নারায়ণগঞ্জে বাসের লাফায় উঠলাম। উঠে সেখান থেকে একটা নৌকার থেকে ওপার নারায়ণগঞ্জ ডকে যাব বললাম যে আমি ওপার ডকে যাব, ডকে নামাই দিল নিয়ে। তাই আমি ওই ওস্তাদের নাম ধরে, নাম শাহাদত ছিল, যে এই নামে কোনো ওয়েল্ডার আছে কি না আমার একটু দেখাই দেন। তো অনেকেই নামটা চেনে, তারে যে এই ব্যাপারটা খুলে বললাম যে ওস্তাদ এই ঘটনা, আমার একটা দিন কাজের সুযোগ দেন, আমি হাতের খরচ গুছাই নিয়ে চলে যাব। খুব কান্দে কেটে পড়লাম ওনার কাছে। আচ্ছা, তো বললো কি, দেখ আমার কাছে তো কোনো কাজের সেরকম পরিস্থিতি নেই, তো এখন তোরে কাজ দিতে হলে আমি কাজ ছাড়িয়ে দিয়ে তাহলে তোরে একদিন সুযোগ করে দিতে হয়। আমি বলতাম যেটা করলে ভালো হয়, আমার অন্তত একদিনের ব্যবস্থা করে দেন। তো এখন উনি কোনো রকমের রাজি হলো না, বলে তুই দরকার হলে একদিন থাইকে খেয়ে যা। আমি বললাম, লজ্জাই লাগলো একটু যে এক জায়গায় বসে কাজ করলাম যে লোকটার সাথে, যারে ওস্তাদ বলে মানলাম, একটা দিন আমারে 100 টাকা দিয়ে সাহায্য, 100 টাকা হলে আমি চিটাং চলে যেতে পারি, 100 টাকা দিয়ে সাহায্য করতে চালো না। মনের ভিতরে একটু কষ্ট লাগে। আমি আবার ব্যাক করলাম, তখন হাতে অলরেডি 3 টাকা আছে। ব্যাক করে সোজা ওখানতে আবার কমলাপুর স্টেশনে, প্রয়োজনে টিটির পা ধরবো, কিন্তু আর কেউ ধরে টাকার জন্য যাব না। তখন অলরেডি আমি কমলাপুর স্টেশনে আসলাম। কমলাপুর স্টেশনে আসলে রাত হয়ে গেছে, অনেক রাত। তা ওই সময় কমলাপুর স্টেশনে একটা যাত্রা চলতেছিল। তো রাত্রে যাত্রা চলতেছিল, রেল আসতেছিল না, গাড়ি আসতেছিল না, কি এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না কি, দেরি হচ্ছিল। বয়সটা তো তখন কি ওই যাত্রাটা দেখলি ভাল লাগে, যাত্রার ভিতরে ঢুকে পড়লাম। 1.5 টাকা টিকিট কাটে, পেটে কিন্তু কিছুই নেই।
তো যাত্রার ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে পড়লি এখন ওই যাত্রা শেষ হয়ে গেছে, তখন রাত বাজে 3টে। একটা শো আছে 2 ঘন্টা 3 ঘন্টা করে, একটা শো আছে। 3টা বাজলে এর মধ্যেই বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে এরকম একটা বিশাল ঝড় আসলো। সেই প্যান্ডেল একেবারে তছনছ হয়ে গেল সব কিছু। এখন হ্যাঁ আমি কোথায় যাব? আমি দৌড়ে কাছে যে আমার আরও 1.5 টাকা ছিল, এই 1.5 টাকাও ভাই হারাই ফেলাইছি। ওই তো দৌড়ে যাতায়াত করতে হারাই ফেলাইছি। এখন দৌড়ে যেয়ে সারাদিন কিচ্ছু খাইনি, এইভাবে দৌড়ে যেয়ে যে রেল স্টেশনের পুরনো যে বগিগুলো যে এর মধ্যে প্রস্রাব টস্রাব করে, পায়খানা করে, এই ফালায় রাখছে, ওর মধ্যেই উঠলাম। তো ওখানে যে আবার পুলিশ আবার বাঁশি দিয়ে ওখান থেকে পিটাই পাটাই এখান নামাই দেয়। তো কী করবো, দৌড়ে এবার কমলাপুর মেইন স্টেশনে সবাই ঘরে, সবার মাঝে হেঁটে হেঁটে বেরাচ্ছি। মানে কেউ বুঝতে দিচ্ছি না যে আমি একজন অসহায় অবস্থায় আছি। তো যাই হোক, ওইখান থেকে আমার মনের মধ্যে হঠাৎ করে একটা বুদ্ধি আসলো, তাহলে আমি তো স্যারের কাজ করতাম, পুরনো পল্টনে স্যারের কাজ করতাম, আমি তাহলে স্যারের অফিসে যাই স্যারের কাছ থেকে কিছু পয়সা করে নিয়ে চাইলে দেয় নাকি। তা পুরনো পল্টনে আসলাম, হেড অফিস চিনতাম আমি। ওইখানে আসলাম, আসার পরে এসে দেখি সব তালা মারা, লক করা। দাঁড়ানোকে জিজ্ঞেস করলাম যে স্যার কে আছে? না স্যারে পাওয়া যাবে না, উনি সেই সময় কি বললো ব্যাংকক গেছে না কি কোন রাষ্ট্রে জানি, মানে বিদেশে গেছে, এরকম একটা কথা বললো। পরে মনটা খারাপ হয়ে গেলে এটা হচ্ছে ওই যে আমি সিলেটে কাজ করতাম হাইটেক্স কোম্পানির খালেক সাহেব, ওই খালেক সাহেব যিনি আপনাকে, ও আচ্ছা খালেক সাহেব মালিক যিনি, যিনি কন্ট্রাক্টর আর কি মেইন। হ্যাঁ, না পারলে এক পর্যায়ে আবার সেই রেল স্টেশনে গেলাম। রেল স্টেশনে যেয়ে কমলাপুরে ওইখানে যেয়ে ওই পুরনো বগিতে প্রস্রাব টস্রাব বিভিন্ন রকমের ওর মধ্যে যে রাতটা কাটলো। মশার কামড় আর খুব যন্ত্রণাদায়ক। ওর মধ্যে মানুষ কি কোনো ভালো মানুষ, কোনো ভদ্র মানুষ থাকতে পারে না। তারপর ওই দিন রাত কাটাই ভোরবেলা ওইখান থেকে রামপুরার উদ্দেশ্যে আসলাম। ওই যে স্যার জাফর সাহেব আমার কথা দিচ্ছিল যে দুলাল তুই সিনেমা দেখছিস, ভালো দিক দেখছিস না খারাপ দিক দেখছিস। সে স্যারও ওইখান থেকে কোম্পানি বদলে চলে আসছে। চিন্তা করলাম জাফর সাহেবরে যদি পাই তো তার কাছ থেকে হয়তো 100 টাকা নিতে পারবো, সে অবশ্যই দেবে। তো রামপুরে আসলাম। এখন ওই রামপুরা করে চিল্লাচ্ছে কমলাপুরতে। ওই বাসে উঠলাম। বাসে উঠলি ওই রামপুরে নামাই দিয়ে ওনার বাড়িটাকে এবারে সেন্টারের পাশেই। তা আমি যাই বাসায় করিমবেল চাপ দিলি ভাবি আসলো, আমার মনে হয় তখন যে ভাবি সে। তাই আমি বললাম কি জাফর সাহেব কি হয় আপনার? আমার হাজব্যান্ড। আমি বললাম উনি আছে? কয় না উনি তো সাইডে আছে। কোথায়? টাঙ্গাইলে। টাঙ্গাইল সাইডে আছে। এখন আমি ওনার কাছে আর কিছু বলতে পারলাম না, লজ্জায় না বললে। ওখান থেকে আবার ওই রামপুরা দিয়ে হাঁটতে বিভিন্ন ওয়ার্কশপে জিজ্ঞাসা করতে যে ভাই আপনাদের কাজের লোক লাগবে? কাজের লোক তো লাগবে, আপনার ডকুমেন্ট কি? আপনারা চিনি না শুনি না, আপনারা যদি রাখে 2 দিন পর হালায় আমার মাল জিনিস চুরি করে লয়ে যাবে না, এটার সিকিউরিটি কে দিবে? আমি বললাম সত্যিই তো, মনে মনে ভাবতেছি সত্যিই তো আমার সিকিউরিটি দেবে কে? এরকম অনেক জিজ্ঞাসা করে। এভাবে 3 দিন 4 দিন আমি ঢাকার শহরে ঘুরেছি। এমন দিন গেছে আমি ক্ষুধার যন্ত্রণায় মানুষ কলা খেয়ে রাস্তার পরে ছোলা ফেলাইছি। আমি তার দিক তাকায় ছোলাটা উঠে তাড়াতাড়ি ওই ছোলা গালের মধ্যে দিছি, খাইছি আমি। তো এক পর্যায়ে কমলাপুর স্টেশনে ব্রিজের পরে বড় বড় হোটেলে খাওয়ার পরে যে ওয়েস্টেজ যে খাবারগুলো থাকে, খাইয়ে ফেলায় রেখে দেয় না অনেক খাবার, ওই খাবারগুলো বিক্রি করে দিত। কিন্তু আবার বাবুর্চিরা বা ওই ছেলেপেলেরা কাজ করতো, ওই খাবার ওই ওয়েস্টেজ খাবারগুলো কমলাপুর স্টেশনে বিক্রি হইতো ব্রিজ প্লেট ধরে 5 টাকা 6 টাকা 10 টাকা। খিদের যন্ত্রণা কে সহ্য করতে পারে? কয়দিন সহ্য করতে পারে? সব কিছুই সহ্য করা যায়, না খেয়ে কয়দিন থাকা যায় না। ওই কতক্ষণ পর যাই একটা কলেরতে পানি খাই। তো এখন কী করব? ওখানে যাইয়ে এক চাষা ওই বিক্রি করতেছিলাম, চাষারে বললাম কি চাষা আমার কাছে তো টাকা নেই, আপনি কি আমারে 1 প্লেট খাবার দেবেন? আমি আজকে 4-5 দিন কিচ্ছু খাই না, আমার কাছে টাকা নেই, আমার কাছে একটা জামা আছে, আপনি এই জামাটা আপনি রাইখে দেন, আমার 1 প্লেট খাবার দেন। তো সত্যি বলল কি নাও তুমি কোন প্লেট নেবা? তুমি 10 টাকার প্লেট নেবা না 6 টাকার না 5 টাকার? তো আমি ভয়তো করে 10 টাকার প্লেট আর চাইনি,
ওই 6 টাকার 5 টাকার প্লেট নিয়েই খাইছি। চাচা বললো কি, চাচা লোকটা ভালো ছিল, গরিব মানুষ তো, বেশি টাকা ছিল না, অহংকারও কম, ভালো ছিল। তো উনি বললো কি না তোমার পেট ভরেনি, তুমি আরও প্লেট নাও। তো আমি আরও প্লেট খেলাম, খুব মজা করে খেলাম বিরিয়ানি। তো এখন খেয়ে টেখে আমি যে আমার একটা জামা, ওই জামাটা আমার এক বন্ধু দিয়েছিল, সেই বন্ধুর বাড়ি হয়েছে বরিশাল, তার নাম হচ্ছে আলতাফ। অনেক দিন ধরে আমি তারে দেখি না, অনেক দিন ধরে আমার তার সাথে দেখা সাক্ষাৎ নাই। যদি এই প্রোগ্রাম দেখে সে, আমি তারে বলবো সে যেন আমার সাথে খুব দেখা করে, তারে দেখতে খুব ইচ্ছা করে আমার। ওই আলতাফ আমার অনেক উপকার করেছে। তো তখন আমি খাবারটা খাইয়ে স্টেশনে যাই শুয়ে পড়ি। আপনার এই জামাটা দিতে হয় না, চাচাকে আমি জামাটা দিয়েছিলাম, চাচা বুঝতে পারছে ব্যাপারটা, জামাটা নেয়নি। এটা কি আপনার পরনের জামা ছিল? হ্যাঁ, আমার গায়ের জামা ছিল। বিরতি নেব প্রিয় শ্রোতা আরও একবার। মানে এইবারে কি হচ্ছে সেটা আপনাদের বোঝানো মুশকিল, মানে বলছি তো উনি ইশারা দিয়ে দিল, পরে আমি পার হয়ে গেলাম। আচ্ছা, পার হয়ে গেলেই ওখান থেকে আমি ওই কর্ণফুলি করে চিল্লাচ্ছে বাসে। এখন বাস কন্ট্রাক্টরে বললাম কি ভাই, আমি তো কর্ণফুলি যাব একটু, তো আমারে যদি একটু নিয়ে যেতেন, আমার কাছে টাকা নাই কিন্তু। তো একটা বাস মোটামুটি করলো কি, টাকা নাই তাতে কি হয়েছে, দেবা কি যেন কইলো, করি দেবা না কি পয়সা দেবা, চিটাঙে ভাষায় আর কইলো। ও মনে করছে কি আমি আর কি করতেছি, আমি তাই সত্য কথা বলতেছি, এইটা ওরা বিশ্বাস করতেছে না। তখন আমি আরেকটা বাস আসলো, পরপর আধা ঘন্টা পরপর বাস আসে। পরের বাসটারে আমি কন্ট্রাক্টরে ভালোভাবে বুঝে সব খুলে বলার পরে ঠিক আছে ভাই, আপনি উঠে যেয়ে একদম পিছনে যেয়ে বসেন। তো ওর কথা মতো আমি যে পিছনে আমার ওই আসবাবপত্র নিয়ে পিছনে সিটে যেয়ে বসলাম একেবারে। তো আমার কর্ণফুলিতে নামাই দিল। নামাই দেওয়ার পরে সাম্পানে তো পয়সা দেওয়া লাগবে, এখন সাম্পানে পয়সা পাবো কি? এখন ওইখানে আবার কিছু লোক বলে যে এখানে আইসেন কেন, ওইখানে নাকি তখন ওই বাইরের কোনো লোক, ওই স্থানীয় ওই মণিপুরের মানে চিটাঙের ওই স্থানীয় লোকজন, বাইরের কোনো লোকজন কাজ করতে দিত না। ওদের কথা হচ্ছে যে শ্রম দেবো আমরা, এখানে স্থানীয় লোকজনের শ্রম দেবো, বাইরের কোনো লোক দিতে পারবে না। আচ্ছা। তো এক পর্যায়ে তখন এরশাদ মিলিটারি আনলো, আর্মি এনে ওইখানে যে তোমরা তো সব কাজ করতে পারবে না, তোমরা কাজ করো, লেবারি যে কাজটা সেটা তোমরা তো ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, তোমরা তো ওয়েল্ডিং করতে পারবে না, তোমরা তো মানে যেগুলো প্রয়োজনীয় দরকারি যেগুলো সেগুলো তো করতে পারবে না। তো এক পর্যায়ে মিলিটারির ব্যাপারটা বুঝে ওদেরকে একটা লাইনে আনলো, নাহলে ওখানে কিন্তু অনেক খুন খারাপি মার্ডারও হয়েছে ওই ফ্যাক্টরি তৈরি করা নিয়ে। তো এক পর্যায়ে আমি ওখানে উপর গেলাম ওই আমার বন্ধুর কাছে, যে বললাম যে এই অবস্থা, আমার তো কাজ টাজ নেই। তারপরে ওই বন্ধুটাও জানতো যে আমি এই রেজন্য আমি যে মেয়েটারে ভালোবাসতাম। তো এক পর্যায়ে বললো তুই যাই গোসল করে খাওয়া দাওয়া কর, পরে শোনা যাবে। তো আমি গোসল করলাম, গোসল করে এই মনে হয় 5 দিন না 6 দিন পরে গোসল করতেছি। গোসল করে আমি ওইখানে তখন ওরা কি ওই হাড্ডি ছাড়া গরু মাংস বিক্রি করতো। তা আমিও তো ওর ঘটনা খুলে বলেছি যে আমি কিন্তু এই কয়েকদিন খাই না। ট্রেনে উঠছিলাম গত রাত্রে, 1 প্লেট ভাত খেয়েছিলাম কমলাপুরের, তো এই যে আইটে ভাত। ওই কথা শুনে ও চমকে গেছে। ছেলেটার বাড়ি ছিল কুমিল্লা, শহীদ করে নাম। চমকে যাওয়ার পরে তা ও বলে কি বলিস, তারপর শিগগিরই গোসল করায় আমার ওই রাস্তার পাশে এই হোটেলগুলো, মানে ওই কোম্পানিতে কাজ হচ্ছে, বিভিন্ন রকমের রেডিমেড হোটেল তৈরি করে ওই স্থানীয় লোকজনে ওই হোটেলে ওই হাড্ডি ছাড়া 1 পদ গোশ আছে, ওই গোশ 1 প্লেট গোশ আর ভাতের কথা বললো, 2.5 প্লেট ভাতের কথা বললো। তো খাইয়ে দিয়ে ও আমার বাসায় নিয়ে আমার এই সব কিছু আমার কাছ থেকে শুনলো। তুই যে হাতে কাজ শিখেছিস, তুই ওয়েল্ডিং জানিস, তার তোর অভাব কিসের? ভাই কাজ জানি তো, ভাই ছোট তখন ভালোভাবে আমার মোষের রাগও ওঠেনি, এই জন্য অনেকে বিশ্বাস করতে চায় না, পারবো কি পারবো না নিতে চায় না। আর তাছাড়া বড় ব্যাপারটা হয়েছে যে গ্যারান্টার, কে কার গ্যারান্টার দেবে? আপনি তো আমার একবেলা খাওয়াই দেবেন, আপনি আমার গ্যারান্টি নেবেন যে আপনি আমার কাজ দেবেন, গ্যারান্টি নেবেন না। ঠিক আছে রাত পোয়াক, তারপর দেখা যাবে। তো আমি এক পর্যায়ে ভোর হলে বললাম ভাই কি করব? ঠিক আছে আমি আজকে 2-1 জনের সাথে কথা বলি, তারপর কালকে দেখা যাবে কাজ টাজ পাওয়া যায় কি না।
প্রায় মার কথা মনে পড়ে। যখন নিরিবিলি থাকি, একা একা থাকি, মার কথা মনে পড়ে, তারপরে ওই মেয়েটার কথা মনে পড়ে। এই সমস্ত কথা মনে পড়ে মানে একটা মানসিক টেনশনের মধ্যে পড়ে যাচ্ছি আস্তে 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 আস্তে, মানে ওর ভিতরেই ডুবে যাচ্ছি। তো এক পর্যায়ে মার একটা চিঠি আসলো, ওই ঠিকানায় দিলাম আমি, ওই কর্ণফুলীর ঠিকানা দিয়ে মার একটা চিঠি আসলো। চিঠিটা পড়লাম, আমার চিঠির ভিতরে লেখলো কি, বাবা তুই বাড়ি আয়, আমি যে এরকম কাজ না পাইয়ে আমি লজ্জায় বাড়িতে যাচ্ছি না, ভাইদেরকে বড় কথা বলছি, এইটা মা বুঝতে পারছে। তা আমি বললাম কি, না মা, আমি মানুষ না হয়ে বাড়ি ফিরবো না। আমি আর একটা চিঠি লিখে পাঠালাম। তখন পরের দিন কিনা আমার ওই উস্তাদ, ওই শহীদ, ও করলো কি, ও একটা ওয়ার্কশপে কাজ ঠিক করলো। কিন্তু ইতির মধ্যে আমি ওই দিন কিনা হাঁটাহাঁটি করতেছি, হাঁটাহাঁটি করলে পানির লাইন যাচ্ছে, বিল্ডিংয়ের ভিতরের থেকে পানির লাইন যাচ্ছে। ওইটা বিশাল বড় গর্ত করেছে, গর্ত করলেই ওইখান থেকে ওরা ওয়েল্ডিং করতেছে, কিন্তু ওয়েল্ডার ভালো না, পানির ভিতরেতেও ওয়েল্ডিং করতে পারতেছে না। যখনই ও হোল্ডার দিচ্ছে ও তখনই ওরা শর্ট মারতেছে, কারেন্টেও ছাড়িয়ে দিয়ে পালাচ্ছে। এইভাবে 3-4 পরীক্ষা দিল, কেউ পারতেছে না। আমি ব্যাপারটা ওই মানে কন্ট্রাক্টরে বললাম যে স্যার, আমি এই জয়েন্টটা ঝালাই করে দিতে পারি, আমার টাকা দিবেন? টাকা দেবো মানে তুমি কয় টাকা নিবা? স্যার আমার 100 টাকা দিলে হবে। তোমাকে 200 টাকা দেবো, তুমি পারবা? হ্যাঁ পারবো। তাহলে আমার এই গর্তের পানিটুকু একটু সেই ফেলাই দিতে কন, দিয়ে একটু বালি দিয়ে দিতে কন, আর একটা বস্তা। বলছে হ্যাঁ তাই তো, এই কথাটা তো কেউ বলেনি। তখন ওই লেবারটাইকে পানিটা তাড়াতাড়ি সেই বালি দিয়ে মোটামুটি আধা ঘন্টার ভিতরে যাতে পানি আবার না আসে, ওর মধ্যে আমি কাজ সারিয়ে ফেলাতে পারবো। ওইটা ঠিক করে দিয়ে আমার ঠিক জায়গাটা বানাই দিল। দেওয়ার পরে আমি হোল্ডার হাতে নিয়ে আমি আমার আব্বা মার কথা স্মরণ করে আমি রডটা বেঁকায়ে মাথাটা আস্তে পাইপের নিচ দিয়ে ঢুকোই দিয়ে, এটারে পরে ওভারহেড ওয়ার্ল্ডিং। এটা সহজে কেউ পড়ে না, মানে এই ওয়ার্ল্ডিংটা করলি এই আগুনটা সিটে গার মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মাথাটা ওর ভিতরে ঢোকানো, হ্যাঁ সরাসরি গার মধ্যে পড়ে। প্লাস পানি যদি কানে লাগে বা গায়ে স্পষ্ট লাগে, কারেন্ট শর্ট করবে। তুমি তাড়াতাড়ি করে পুরো রাউন্ডটা টাইনে আনলাম। আইনে আমি উঠে গেলাম গর্তের ভিতরে। উঠে যাই আমি ওদের বললাম যে পরিষ্কার করে দাও তাড়াতাড়ি, নাহলে পানি আসতেছি কিন্তু আবার। তা ওরা 3টা রাউন্ড মারা লাগবে, পরপর করে আমি জলদি করে 3টা রাউন্ড মারি দিলাম। আমি স্যারে বললাম কি, স্যার এবারে দেখেন ভিতরে পানি দিয়ে দেখেন লিক করে কিনা। আমি ওয়েল্ডিং করে দিলাম, সাকসেস। আমার 200 টাকা দেবে উনি, আমি 100 টাকা চেয়েছিলাম, আমার 200 টাকা দেবে উনি স্বীকার করেছে। এবার উনি টাকা টোকা কী দেবে, আমার ওই কাজ সাকসেস দেখে উনি আমার কোম্পানিতে পার্মানেন্ট করেই নিল। দেখেন, আমার এখানে এসে বেশ কয়েক পর্বের আগের জসিমের কথা মনে পড়েছে। যারা আল্লাহর নামে তাওয়াফ করে জীবনে হাল ছাড়েনি, তাদের জন্য আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করে দেন। এবং আমার কেন জানি মনে হচ্ছিল যে এই ওয়েল্ডিংই ওনার জীবনের একটা পাথেও তৈরি করে দেবে, এবং সেটাই হয়তো বা হলো। ওকে, আমরা জসিমের ক্ষেত্রে এরকম দেখেছিলাম যে জসিম এমন একটা কাজ নিল যে কাজটা তার পুরো জীবনটাকেই চেঞ্জ করে দিল, এবং সেখানেও কিন্তু একটা ভয়ঙ্কর রকমের চ্যালেঞ্জ সে ফেস করেছিল। আপনারা নিশ্চয়ই জসিমের গল্পটা শুনে থাকবেন, আমাদের ইউটিউবে কিন্তু সেটা আছে, কিছুদিন আগে সেটা প্রচার হয়েছিল। মেবি আমি গেস করছি, আমি জানি না ওনার এরপরে কী হয়েছে। তবে আসলেই জীবন নাটকের চেয়েও নাটকীয়, এবং অনুমান করে আসলে বোঝা যায় না যে এর জীবন গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা বরং শুনতে থাকি। জি বলেন। তারপর তখনই উনি খুব চয়েস করলো, চয়েস করার পরে ওনার কোম্পানিতে আমারে নিয়ে নিল পার্মানেন্টভাবে। ওই সার কারখানা যতদিন কাজ চললো ততদিন আমার কোম্পানিতে রাখলো। তো এইভাবে আমার মোটামুটি 10-15 হাজার টাকা জমা হলো। সে টাকাগুলো আমি আমার বাড়িতে আব্বার কাছে পাঠিয়ে দিলাম। আব্বার কাছে পাঠিয়ে দিলে আব্বার কাছ থেকে আমার ওই ভাইতে নিয়ে নিল। আবার এই 10-15 হাজার টাকা নিয়ে নিল? হ্যাঁ নিয়ে এনেছে। আমি আব্বার কাছে শুনলাম যে আব্বা এই টাকা দিয়ে একটা কিছু করেন, জমি রাখেন, নাইলে একটা কাজে খাটাইন। আচ্ছা ঠিক আছে বাবা, আমার পরে তুই বিশ্বাস রাখ। আমি বললাম আপনার পরে বিশ্বাস না রাখবো না, কার পরে রাখবো? কিন্তু আব্বার কাছ থেকে ওই বাপ তো ছেলে, সে পকায় জকায় আমার ভাইদের মধ্যে ওইটা একটু বিকেল আসছিল, না হয় ভাইয়ের গালের মধ্যে খাবার কেড়ে নিতে পারে কেউ। তো ওই টাকাগুলো ওরকম করে নিয়ে নিল। নেওয়ার পরে আমি খবর পাওয়ার পরে কোম্পানির কাজও শেষ, কোম্পানির যার গোছায় গাছায় চলে গেল। টুকটাক এখন শুধু কালারের কাজ রয়েছে। তো কালারের কাজ তো আমাদের না, আমরা যার এখন হ্যাঁ কী করবো। তো এক পর্যায়ে চিটাগাং হালি শহর একটা জায়গার নাম আছে, হালি শহর, ওই যে আর্টিলারি আর্মি ট্রেনিং হয় যেখানে, ওইখানে
বন্দর মানে বন্দর রোডে, হুম ওইখানে এই ঢালাই খাম্বা তৈরি হয়। ওইখানে একটা কোম্পানি, আমাদের দেশের একজন লোক ছিল, খুলনার একজন লোক ছিল, ওর সাক্ষাৎ পেয়ে যাই। তো ওর সাথে আমি বললাম কি যে আমি তো এই কাজ জানি, তো তোদের ওইখানে কি কাজ আছে? কাছে আমাদের এখানে কাজ নেই, তবে হ্যাঁ তুই সেন্টারিং কাজ করতে পারিস। হুম আমি বললাম কি আমারই তুমি যা দাও আমি করতে পারবো, কাজ হলি হলো, পেটের ভাত হলি হলো। হুম তো করলো কি, তাহলে তুই 6 জন লোক খাটাবি, নিজেও কাজ করবি, আর যে কাজ বুঝাই দেবো ওই কাজ তুই আবার আমার সন্ধ্যায় বুঝাই দিবি। আচ্ছা আমি ঠিক আছে। কন্ট্রাক্টর এই কথা বললে আমারে ওই সাইড বুঝাই দিয়ে যায়, বুঝাই দিয়ে গেলে আমি এইভাবে কাজ চালাতে থাকি। তো আস্তে আস্তে একদিন হঠাৎ সাইডের থেকে আমার হাতুড়ি, বড় 4 পাউন্ড 5 পাউন্ডের হামার, ছাপল, তারপর ছেনি, এরকম ইনস্ট্রুমেন্ট, কাজের ইনস্ট্রুমেন্টগুলো চুরি হয়ে যায়। বেতন আনতে যাচ্ছি, এই সময় কন্ট্রাক্টর বলছে যে বেতন দেবো কী করে, আমার যে এতগুলো জিনিসপত্র হারালো, জিনিসগুলো খোঁজো তারপর বেতন। কিন্তু আমরা প্রতিদিন হাজিরার টাকা পাই, প্রতিদিন খাওয়ার টাকাটা আবার দিয়ে দিই, সেইভাবে পাক শাক হয়, ব্যাচেলারভাবে ওই সাইডে ব্রাক তৈরি করে নিছি টিন দিয়ে, ওইভাবে খাওয়া দাওয়া হয়। তো এখন চিন্তা করলাম যে সারাদিন কাজ করে 50 টাকা হাজিরা পাই, তো এতগুলো জিনিস কিনতে গেলে তো অন্তত 400-500 টাকা লাগবে। জি। তো আমি এত টাকা পাবো কই? কন্ট্রাক্টরে বললাম জানি না। চিটাইংয়ে বাসায় একটু গালাগালি দিল আমার। তো গালাগালি শুনে আমি না একটু ভীতই পেলাম যে শালার কষ্ট কি পিছু ছাড়বে না কোনো দিন। উপর আল্লাহর কাছে একটু কান্দাকাটি করলাম যে আল্লাহ, এই জীবনটা কি কষ্টে কাটানোর জন্যই তৈরি করছো? তার মানে কান্না ধরে রাখতে পারিনি, বারবার পড়তেছি, শুধু বারবার পড়তেছি। এখন আমার শুধু ওই চিঠির দিকে তাকালে মনে হচ্ছে আমি এখনই দৌড় মারি। তখন এক পর্যায়ে যে না, এটা তোমার মনের কথা, কষ্টের কথা বা আবেগের কথা। বাড়ি যাব, বাড়ির গেলি কে কতটুকু ভালোবাসবে সেটা তো আমি জানি। তো এক পর্যায়ে আমি সাইডে একটু ভালো প্রপার্টিটুকু পাইলাম, সততা, এবং আমারে সাবকন্ট্রাক্টর হিসাবেই দায়িত্ব দিল। লাস্টে 4 তলা একটা বিল্ডিংয়ের ভেন্টি ঢালাই দিছি। তো বাড়িওয়ালা বললো যে ভেন্টিতে কোনো পিলার দেওয়া লাগবে না। আমি বললাম এটা তো প্ল্যানে নেই, পিলার তো একটা দিতেই হয়, না হলে তো আপনার ভেন্টি ধরে রাখবে কিসে? নিয়ম 2টা দেওয়ার, তা আপনি একটা দেন। না, মোটেও পিলার লাগবে না। বাড়িওয়ালা বলতেছেন, ওইভাবে আমি কাজ করতেছি। এখন যখন সেন্টারিংটা ছাড়িয়ে দিছি, বিম গেছে, মানে পুরো ভেন্টিটা ফাইটে গেছে। আমাদের ওইখানে 3 লাখ টাকা বিল বাকি, কয়েকটা কর্মচারীর। মানে ওনার চিন্তা ভাবনা যে টাকাটা না দিয়ে পারা যায় কিনা, এই বুদ্ধিটা উনিই আসছে, ইচ্ছাকৃত এই কাজটা করাইছে আমারে দিয়ে। যে 3 লাখ 3.5 লাখ টাকা ওই সময়কার বিশাল ব্যাপার। ও দিয়ে আর একটা 4 তলা বিল্ডিং হয়ে যায়। খারাপ ভাষাই বলছে, অমুকে ফুয়া, টাকা দিয়ে দেবো, হ্যান করবো, ত্যান করবো, মামলা করবো। এখন আমার সত্যি সত্যি বলে যে মামলা করার ভয়তে ওই আমার হচ্ছে শিগগিরই ওই টাকার দরকার না, ভিক্ষাতে আজ তাই নেবে বাবা কুঠা খেতা বালি গুছা বাড়ি চল। তো ওখান থেকে আমরা সত্যি সত্যি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তখন আমার হাতে মাত্র 800 টাকা। আমার কাছে 800 টাকা হয়েছে সর্বোচ্চ পুঁজি। জি। কী করব? ওই 800 টাকা দিয়ে 2 খান আটার বস্তা পাওয়া যায়। ওই 2 খান আটার বস্তা বাজারের থেকে আনিয়ে সেল দিই, তো 10 টাকা 12 টাকা 20 টাকা এরকম করে লাভ হয়। তার আগে আপনি আমাকে একটু বলেন তো যে আপনি কত বছর পর বাড়ি গেলেন? এটা তখন আমার অলরেডি 21-22 বছর বয়স হয়ে গেছে। বাড়ি থেকে বের হয়েছিলেন কত বছর বয়সে? 8 বছরে। এর মধ্যে আপনি বাড়ি যাননি? না। ও মাই গড। এর মধ্যে আমি এই মানে ভাই 14 বছর যাবত আপনি বাড়ি যান না? এর মধ্যে ভাইয়ের সাথে যে আমি কন্ট্যাক্ট করেছি যে আমি একদিন মানুষই তোমাদের দেখাবো, শুধু চ্যালেঞ্জের কারণেই যান? চ্যালেঞ্জের কারণে আমি যাইনি। এবং সে বাড়ি গিয়ে আপনি 800 টাকা দিয়ে সততায় মানুষকে কোথায় নেয় সেই প্রমাণ আমি দেখাবো, আমি ভাইদের কাছে প্রতিজ্ঞা। তো বাড়িতে গিয়ে আপনি সব তো জানতে পারলেন যে আপনার এই পাঠানো টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে? না, ওটা আমি চিঠির মাধ্যমেই জানতে পারিছি। আপনি কিছুই বলেননি বাড়ি গিয়ে? না, কিছুই বলিনি। এবং আপনি পুঁজি কত ছিল? 800 টাকা। 800 টাকা। এই 800 টাকা লাস্ট পুঁজি ছিল 800 টাকা। ওই 800 টাকা নিয়ে আমি গ্রামের বাড়িতে ওই ব্যবসা শুরু করি, আটার ব্যবসা।
আটার ব্যবসা শুরু করতে করতে এক পর্যায়ে ওখান থেকে মোটামুটি ওই 800 টাকাও শেষ করে ফেলাই। তারপরে হঠাৎ একদিন আমার আব্বা বলল কি, তুই একটু খুলনায় যা, খুলনায় যাইয়ে ওই আমার যে বড় ভাই আছে, মেজো বোন আছে খালিশপুর, বড় আপ আছে, এদের কাছে যেয়ে কিছু টাকা পয়সা চা, যে বাড়ি আব্বা আমার অবস্থা ভালো না, আমার অবস্থাও ভালো না। আমি একটু ব্যাপারটা লজ্জায় পাইছি। তখন আমি যখন টাকা ইনকাম করছি সবাই আমারে ধন্য ধন্য করছে, সবাই বাহাবা দিছে যে ওই বাপের বেটা দেখাই দিছে। এখন আমি এই পর্যায়ে আবার যে ভাই বোনদের কাছে টাকা যাবে আমি পারবো না। তখন আব্বা একটু অসন্তুষ্টি হলো, বকল তার ঠিক আছে তো যা লাগবে না আমি যাচ্ছি। আমি বললাম না থাক, ঠিক আছে আব্বা আপনি থাকেন আমি যাই। লজ্জা হচ্ছে পুরুষের জন্য খারাপ জিনিস। লজ্জা কিসের? হবে একদিন না একদিন হবে, হয়তো না হলো। তারপরে আমি ওইখান থেকে খুলনায় আসি। খুলনায় এসে আমার ওই ইমিডিয়েট বড় যে একটা ভাই আছে বাবুল নাম করে, ওর কাছে ব্যাপারটা বলি। ওই আবুল তার কাছে বলি, বড় ভাই তার কাছে বলি, সবার কাছে বলি। বলার পরে আমি আবুল আর বাবুল ওই দুজন নাইট ডিউটি করে, রাত্রে রোডে ডিউটি করে। এখন নাইট ডিউটি করলে সাধারণত লোকজন ক্লান্ত হয়ে যায়। আর আমি আসার পরে ওরা মোটামুটি শরীরটা একটু আয়েশ করার জন্যে আমারে ওই ডিউটিতে লাগাই দেয়। এখন আমার ওই ডিউটিতে লাগাই দিলি ওরা ঠিক মতো ডিউটিতে আসে না। তো হঠাৎ একদিন সোনালী জুয়েলার্স করে একটা দোকান আছে হেলাতলা, ওনার বাড়ি ছিল বরিশাল, ইন্ডিয়াও বাড়ি আছে। তো উনি আমার হাতে একটা বললেও পার ওই বাঁশি দিয়ে ওনার বাড়িতে লাইট মেরে মেরে দেখতেছি, গোয়াল ঘরে দেখতেছি, ফার্মের গরু টরু এগুলো দেখতেছি। এর মধ্যে উনি চলে আইছে, মানে চলে আসলি উনি রিক্সাতে নামছে। ওনার রিক্সাতে ওই এতগুলো চাবি সোনার দোকানের, ওই চাবিগুলো পড়ে গেছে রিক্সাতে, মানে ওনার ব্যাগেরতে পড়ে গেছে। ব্যাগের বোতাম খোলা ছিল। হালকা মনে হয় একটু নেশাটা করতো আমার মনে হয় যারা, ওইটা উনি আর খেয়াল করেনি। না খেয়াল করলে ওই চাবিগুলো নিয়ে আমি ওনার বাড়িতেই গেছি। দেখছি উনি কোন জায়গায় তো ওঠে, আসলে তো আমি ঘর চিনতাম না। তো পিছনে গেছি, যাই দরজায় আবার লক করছি। লক করে বলছি, আমি বাবু এই চাবিগুলো তো আপনি রিক্সাতে নামছিলেন ওইখানেই পাইছি। এখন তাড়াতাড়ি একটা ওনার যে ভ্যানিটি ব্যাগটা যেটার মধ্যে চাবি নেয়, দৌড়ে যাই ভেসে ব্যাগ দেখে যে ব্যাগে চাবি নেই। ওই আমার জড়ায় ধরে মানে ভীষণ আদর করলো। আদর টাদর করে আমার, জানেন না এটা কিসের চাবি? না আমি কিসের চাবি জানি না, ওটা তো ওই সোনার দোকানের সিন্দুকের চাবি, কিন্তু আমি জানতাম না। তখন আমি ওই চাবিটা ওনারে দিয়ে আমারে উনি আদর করে নিয়ে খুব ভালোই, মানে আদরের সাথে একটা মানুষ ভালোবাসলে তা বোঝা যায়। আমার টেবিলের উপর বসায় উনি ওনার ওয়াইফকে বলল কি ওরা কিছু খাবার দাও। আমি ততক্ষণে পরে বৌদি ডাকিছি, এখন সেই ডাকেই বলি। সে বৌদি আমারে বললো কি ওই দুধের রুটি পিঠা, দুধে ভিজানো পিঠা, 2-3 রকমের পিঠা মোটামুটি, আর খাবার কি অন্য খাবার এগুলো আইনে দিল। আমি খালাম, খাইতে বেশ ভালোই লাগলো। এবার আমার বড় ভাইয়ের ঠিকানাটা রাখলো আর বললো তোমার বড় ভাই কালকে আমার দ্বারে আসতে পারো, আমার সাথে দেখা করতে পারবা। আমি আবার করলাম, মনে মনে ভাবতেছি যে আবার কোনো অন্যায় করে বসি নাকি, আল্লাহ কি জানো কয়। আমার ভাইরা তো কীরকম, আমার কালকে আবার মায়ের কপালে আছে মনে হয়। তো রাত্রে দেখা করলে যে বাবু কি হয়েছে, ও কিছু করছে টরছে? কে হারামজাদা এই ছেলেটা কি আরে তোর? কয় আমার ছোটো ভাই। কই এত সুন্দর একটা ছেলে তোর ছোটো ভাই হয় কি করে? তোর মা কি সুন্দর না তোর বাপ সুন্দর? হচ্ছে কি আমার আব্বা খুব ফর্সা এবং মাও সুন্দর। তোকে মধ্যে তো এরকম ছেলে দেখিনি, আর এত সুন্দর লাল টুকটুকে একটা ছেলেরে দিয়ে তুই এই নাইট ডিউটি করাচ্ছিস, তুই তো আর বদমাস, তুই তো লোক সুবিধার না। এই কালকে তো ওরে আমার দোকানে পাঠাই দিবি, আমার দোকানে রাখবো ওরে। তুমি দোকানে থাকবা? হ্যাঁ বাবু আমি থাকবো। মানে
এখন মনে হচ্ছে কি আমার ভিতরে তো একটা ঢেউ উঠলো যে আমি মনে হয় একটা ঠিকানা পাচ্ছি, তাহলে আমার রাত্রি ডিউটি করে অন্তত বাইরের কাছ থেকে এই খাওয়া লাগবে না। তখন আমি বাবুর বললাম, বাবু ভাই বলতেছে, ভাইরা এক পর্যায়ে হ্যাঁ কবে না কবে পরে জানাবে, কিন্তু আমি আগ্রহ করে বললাম, বাবু আমি ডিউটি করব, আপনার দোকানে আমি যাব, দোকানে কি কাজ করতে হবে বলে দেন। কাজে কালকে তুমি সকালে আসবে, আমি বলে দেবো কি কাজ করতে হবে। তো কাজ করতে হবে গহনা তৈরি করার যে সমস্ত মেটেরিয়ালস জিনিসগুলো, স্বর্ণের গহনার তৈরি করার জন্যে যে সমস্ত সোনাটা যা করতে হয় ওই জিনিসগুলো ওনারে আমি করে এনে দেবো মেশিনেতে। আর খেয়াল করতে হবে চুরি হয়ে যায় কি না কোনো গহনা, খরিদ্দার আসলে তাদের আদর যত্ন করতে হবে। এ হচ্ছে আমার কাজ আপাতত। 600 টাকা মায়না। আচ্ছা, এখন 600 টাকা বেতন দিচ্ছে, ওই সময় বেশ 600 টাকা আমার এক লাখ বেশ ভালোভাবেই চলে যায়। 600 টাকা হলে আমি আর 200 টাকা বকশিস পাই, 800 টাকা, তাই আমার 600 টাকাই থেকে যায়, 200 টাকা খাওয়া খরচ হয়, হয়ে যায়। এখন ওইভাবে বছর চারিক কাজ করার পরেতে ওই ভাই, ওই দুই ভাইতেই বড় ভাই আর আবুল, এই দুইজন আবার লেগে গেল আমার পিছনে আমার বিয়ে দেবে। আচ্ছা, ততদিনে তো রেজুমেটার সঙ্গে আপনার কোনো যোগাযোগ হয়নি? না, এর মধ্যে আমি আর একটা চিঠি লিখছিলাম, শেষ চিঠিতে তার উত্তর পাইছি। আমি বলছি, আমি একটা চিঠি লিখে পাঠাইছিলাম যে আমাকে তুমি সময় দাও, আমি যে কোনোভাবে, আমি যে কোনো মূল্যে তোমার সাথে দেখা করব। 1 বছরের মাথায় আমি এই চাকরিটা পাওয়ার পরে আমি ওর কাছে গেছিলাম ফিরে, তখন যাই শুনি যে তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে পরে কোথায় বিয়ে হয়েছে? মৌলভীবাজার, ওদের গ্রামের বাড়িতে। তখন আমি ওই বাড়ির থেকে আবার ওইখান থেকে রিটার্ন চলে আসি। দেখাও করেনি? না, দেখাও পাইনি, আর তার সাথে সাক্ষাৎ তো হয়নি কোনোভাবে, কিন্তু একটা চিঠি লিখে থুয়ে আসছিলাম যে চিঠিটা কোনো রকম ওর কাছে যেন পৌঁছায়, যে আমি কোনো রকমে তার সাথে বেইমানি করিনি, আমি তার জন্য অপেক্ষায় ছিলাম। আপনি আমাকে জাস্ট একটু বলেন তো, যে আমি যখন ধারাবাহিকভাবে যখন যাব তখনই জানবো, এই রেজুর সঙ্গে আপনি যে অবস্থায় তাকে দেখে চলে এসেছিলেন, হাতে পায়ে শেকল বাঁধা, এরপরে কি আর আপনার কখনোই যোগাযোগ হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে তার সাথে? আচ্ছা, আমি তাহলে ধারাবাহিকভাবেই যাব, ওখানে জানবো। ঠিক আছে, আপনি এখানে আসেন, আপনি দোকানে কাজ করছেন, 4 বছর পরে আপনার বিয়ে দেবে ভাই। তারপর তো 4 বছরের মাথায় আমাকে একটা মহিলারে নিয়ে আসলো। আমি সকালবেলা দোকানের খুলবো, ওই সময় দাঁত মাছ দিছি। এখন একটা মহিলা নিয়ে আসলো, মহিলারে নিয়ে আসলে সোনার দোকানে থাকতে থাকতে, এসির মধ্যে থাকতে থাকতে গায়ের রঙটা আরও সুন্দর হয়েছে। এখন ওই মেয়ের বোন, বড় বোন, ও আমার দেহে ওর মাথা গেছে ঘুরে, যে এত সুন্দর ছেলে এ হাত দিয়ে বানালেও পাওয়া যাবে না, কনে পাবে না। ছোটোবেলার অরিজিনালি, আমার নিজের মুখ দিয়ে বলা ঠিক না, যদিও অরিজিনালি ছোটোবেলা আমার চেহারাটা খুব সুন্দর ছিল। তো এখন ও এক কথাই মোটামুটি ওরা আমার বাইরে কথা দিল যে তোমরা কি চাও, আমার ছেলে দিয়ে পছন্দ হয়েছে, তোমাকে আমরা দেব। তখন আমার ভাইরা এবং আমার আব্বা বলল কি যে, বাবা আমি মরে যাব, তোর বিয়েটা যদি একটু দেখে যেতে পারতাম তাহলে হয়তো মনটা ভালো লাগতো। ওই একটা কথাই আমি আর ধরে রাখতে পারলাম না। তখন তারপরও আমি ডিনাই করলাম যে, না আব্বা, আমার বিয়ে করার সময় হয় নাই, আমি এখন বিয়ে করলে আমি নিজে খাইতে পারতেছি না, নিজে থাকতে পারতেছি না, আমি টাকা পয়সা ম্যানেজ না করে আমি বিয়ে করবো না। তারপর বিয়ে দিলে আমার বিয়ের খরচ কে দেবে? এক পর্যায়ে ভাইরা বললো কি, আমরা দেবো, তোমার অত মাতব্বরি করা লাগবে না, আমি দেবো। আচ্ছা, আমরা দেবো, তাও তুমি বিয়ে করো, তাও তোমার বিয়ে করতে হবে। তা এখন ওরা মোটামুটি ওইখানে যাইয়ে খাইয়ে দেয়, মোটামুটি এটা ভুলেই গেছে বিয়ে দেবেই। আচ্ছা, তারপরে একদিন এসে আমার মাথায় হাত দিয়ে আমার বড় ভাবি, মাথায় হাত দিয়ে বড় ভাবি হাত দিয়ে বলে, আমরা একটা কথা বলবো, শুনবি? বড় ভাই হিসাবে আমি কিন্তু কোনো ভাই বোনদের সামনে কোনো সময় অশ্রদ্ধা করিনি। সেই হিসাবে আমি বললাম, তোমাদের কথা ফালাইনি কোনো সময়, এখন ফালাবো কেন? তোমরা অন্যায় করলে আমি অন্যায় করবো না। সব কিছু আপনাকে দিয়ে যায়? না, আমার দায়িত্বে দিয়ে তারা ইন্ডিয়ায় যায়। কিন্তু ওনার কি আত্মীয় স্বজন কেউ ছিল না? ছিল। আমার কর্মচারী হিসেবে আমাকে কাছে দিয়ে যাওয়ারই তো, তার ছেলেদের নিয়ে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, বিশ্বাস করে তীর্থে যাচ্ছে। এখন আমরা কর্মচারী রয়েছি, দেখাশোনার দায়িত্ব তো আমরাই, আমাকেই। তো দোকানের দায়িত্ব আমার কাছে ছিল, বাড়ির দায়িত্ব ছিল একজনের, আর কারখানার দায়িত্ব ছিল আর একজনের।
তো এইভাবে উনি চিকিৎসা করে আসলো, আসার পরে হঠাৎ একদিন খবর আসে বাড়ির থেকে আমার মা স্ট্রোক করেছে। আমার খালা বাড়ি যাচ্ছিল, পথে স্ট্রোক করেছে। স্ট্রোক করে নদীর ধারে পড়ে রয়েছে। লোকজনে দেখে ওনারে বাড়িতে দিয়ে আসছে। বাড়িতে দিয়ে আসলেন, খবর পেয়ে 2 দিন পরে আমি খবর পেয়ে আমি বাড়িতে যাই। বাড়িতে যেয়ে দেখি যে মার অবস্থা খুব খারাপ, ডাইন সাইড পড়ে গেছে। ডাইন হাত নাড়াতে পারে না, ডাইন চোখে দেখে না, ডাইন পাও নাড়াতে পারে না, মানে একটা সাইড পড়ে গেছে। এখন ওই অবস্থায় ওনারা কোলে করে নিয়ে খুলনাতে আসি। খুলনা সার্জিক্যালে ভর্তি করাইলে এক পর্যায়ে মোটামুটি সুস্থ হয়। সুস্থ হয়ে 2-3 দিনের মধ্যে সুস্থ হলে আবার 15 দিন না 16 দিনের মাথায় আবার স্ট্রোক করলে আবার সার্জিক্যালে ভর্তি করালে এবার ওনারে সুস্থ হতে 20 দিন লাগাইছে। এই যে বিগত 8-10 দিনের মাথায় যে আবার একটা স্ট্রোক করলো, এই 8-10 দিনের মাথায় আমি বিয়ে করার সময় আমার ওয়াইফকে বলেছিলাম, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার মা এবং আমার বাপ, আমার অমাতে বিয়ে হয়েছে, আমি তোমার দেখিও নাই, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার বাপ এবার মা তোমার পরে কোনো দিন যেন অসন্তুষ্ট না হয়। আমারে তোমার ভালোবাসার দরকার নাই, আমার মা বাপকে তুমি ভালোবাসো, তাইলে সেইটাই হবে আমার বড় পাওয়া। আমার ওয়াইফকে এইটুকু জায়গায় আমার ধন্যবাদ দেওয়া উচিত, বা আমি দেব। আর যে সমস্ত কাজ হয়েছে তার সাথে সে যা কাজ করেছে তা আমি মাইনে নিতে পারি নাই না। তাহা যদি সেটা মাইনে নিতে পারতাম, তাহলে আজকে এই আমার পাশে ওনার বসা থাকা উচিত ছিল। আমি একলা আসছি। তো যাই হোক, একটু সামনে চলে গেলাম। ওখান থেকে আবার স্ট্রোক করার পরে আবার ওই সার্জিক্যালি ভর্তি করি। ওনার সুস্থ হতে 20 দিন সময় লাগে, তাতে বিল করে 19,000 সামথিং, 900 টাকা। এত টাকা কোথায় পাবো? তখন ভাইদের কাছে যাই, কোনো ভাই একটা পয়সা দিতে স্বীকার হয়নি। বোনরা তো নাই। এখন মা আমার একলার। বাপ খবর পাই বাড়িতে আইছে, সেও অসুস্থ, তাহার একদারে হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা, বয়স হয়ে গেলে যা মানুষের হয়। 600 টাকা বেতনে চাকরি পাই, 400 টাকা ঘর ভাড়া দিই, কী করব? পাগলের মতন হয়ে গেছি। মারে ছাড়তেছি না হাসপাতালেরতে। ওই যে 20,000 টাকা বিল হয়েছে, মালিকরে দিয়ে বলাইয়ে 5,000 টাকা কমাইছি, 15,000 টাকা দিতেই হবে। এই 15,000 টাকার জন্য আমি খুলনা শহরে প্রত্যেকটা দোকানে আমি হাত পাতে ভিক্ষা করে টাকা, ওই 15,000 টাকা গুছাই নিয়ে তারপরে আমি আমার মারে ওই হাসপাতালতে রিলিজ করাই তারপরে তারে আমি বাসায় নেওয়ার পরে এক পর্যায়ে সে সুস্থ হয়। আর আব্বা আর মা আমারে বলে কি, বাবা একদিন আল্লাহ তোরে ভালো করবে, তুই কোনো ভাইয়ের সাথে রাগারাগি ঝগড়া বিভেদ করিস না, আল্লাহ তোরে ভালো করবে। আমি বলছি, আব্বা এইটুকুই আমার যথেষ্ট, আমার আর কিছু দরকার নেই। তারপরে আমার মালিক মারা যায়। এই আপনার এই গোল্ডের দোকানের মালিক মারা যায়। মারা গেলেই ছেলেরা ব্যবসা ধরে রাখতে পারবে না বা কর্মচারীদের বিল দিতে পারবে না, এরকম একটা পজিশন দেখায়। কিন্তু ওর মধ্যে আমি মালিকের সাথে যতদিন কাজ করেছি, দীর্ঘ 8-10 বছর কাজ করেছি, আমার টার্গেটটা ছিল যে এই সোনার ব্যবসাটা কিভাবে করে। আমি সব জায়গায় ফেল হয়ে আসছি, আমি এই জায়গায় আর ফেল হতে চাই না, তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমার উত্থানের আর কোনো কায়দাই থাকবে না। তখন আমি সোনার ব্যবসাটা কিভাবে করে, কাজগুলো কিভাবে করে, এগুলো আমি সবসময়ের জন্য আমার ব্রেন্ডে ঢুকাইছি। ঢুকায় এক পর্যায়ে মালিক মারা যাওয়ার পরে তার বড় ছেলে বলল যে আমরা তোমাদেরকে রাখতে পারবো না, তোমরা যার ব্যবস্থা করো, চেষ্টা করো। কিন্তু ব্যাপারটা আমি আগের থেকে একটু আশ পাইছিলাম। পাই আমি তার পাশেই আর একটা দোকানদারের সাথে কথা বললে আমি একটা দোকান ভাড়া অলরেডি নিয়ে নিছি, 2,000 টাকা ভাড়া, অ্যাডভান্স 1 লাখ টাকা অ্যাডভান্স অলরেডি নিয়ে রাখছি। টের পাতে দিইনি মালিকরে যে এই ধরনের কেস একটা হবে, এটা আওয়াজ পাইয়ে আমি নিয়ে নিছি। তখন একটা ছেলে আমাকে এক আত্মীয় তার ওই দোকানে বসাই, ওই দোকান চলতেছে, তারে চাকরি করতেছি, যে যখনই বলবে যে তুমি চলে যাও, ম্যানেজারে বলবে, আমার বলবে। তখন এই দোকান কিসের ছিল? সোনার দোকানই। ওই গোল্ড টোল্ড এগুলো কোথায় পাচ্ছিলেন?
না, তখন কেবল শুরু করেছি তো, আচ্ছা আচ্ছা, কেবল শুরু করেছি, কেবল টুকটাক কাজ ওখানে করা হ্যাঁ, টুকটাক কাজ করাচ্ছি, আচ্ছা। টুকটাক কাজ করাচ্ছি এভাবে। তাও অতদিন ওই একটা দোকানে ছিলাম, সেই হিসাবে বন্ধু বান্ধব অনেক হয়ে গেছে যে আমি সোনার ব্যবসা করতেছি, সোনার দোকানে থাকতেছি, হ্যাঁ বন্ধু বান্ধব পরিচিত আচ্ছা, হয়ে বুঝতে গেছে। পেরেছি, মানে ক্লায়েন্ট পরিচিত হয়ে গেছে। হ্যাঁ। এই লাখ টাকার যে ব্যাপারটা, এই লাখ টাকা তো আপনি অ্যাডভান্স করেছেন নিজের টাকা থেকে। হ্যাঁ, তো এই টাকা কি আপনার মা অসুস্থ হওয়ার আগে না পরের ঘটনা? না, এটা আমার অসুস্থ হওয়ার পরের ঘটনা। আমি এটা ডিপিএস করেছিলাম। আচ্ছা, ডিপিএস করেছিলাম, সেই ডিপিএসে আমার জমা হয়েছিল 1,50,000 কত সামথিং, না 1,40,000 কত টাকা অগ্রণী ব্যাংকে হ্যাঁ আমি ডিপিএস করেছিলাম। এই ডিপিএসটা ভাঙিয়ে আমি ওই টাকাটা অ্যাডভান্স করি। আচ্ছা, এর মাঝখানে মা মারা যায়। মা মারা গেলে আব্বা খুব অসুস্থ হয়ে পড়ে। আব্বা আমার বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা দেয়। তো আস্তে আস্তে মালিকও দোকান ছেড়ে দিতে পারলো, আমার দোকানের কাজ ডেভেলপগুলা আস্তে আস্তে বাড়া দিল। যখন আমরা এই দোকান ছেড়ে দিলাম, ম্যানেজারও ছেড়ে দিল, আমি ছেড়ে দিলাম, ঠিক ওই দোকানের কিছু কিছু খরিদ্দার, আমার পুরনো লোক আমরা যে হিসাবে, আমাদের কাছে চলে আসা দিল। সোনার ব্যবসাটা ছিল মুখের ব্যবহার আর হচ্ছে পরিচিতি আর বিশ্বাসতা। না কিন্তু এখানে একটা বিষয়, আপনার নিজের তো কোনো গোল্ড ছিল না, তাহলে না। ওরা এসে কি ধরনের কাজ করাতো না, আপনাকে? এইখানে আমরা ও গোল্ড, আমরা ওই যে রিপেয়ারিং, পুরনো গোল্ড যারা বিক্রি করতো ওই গোল্ডগুলো কিনে আমরা ওইটা রিপেয়ারিং করে ওই দিয়ে আবার নতুন করে গহনা তৈরি করতাম। বেসিক্যালি আপনারা মেকারের কাজ করতেন, হ্যাঁ, স্বর্ণকারের কাজ করতেন, হ্যাঁ, কিন্তু সেই অর্থে তেমন পুঁজি টুজি বলতে বা গোল্ড বলতে কিছুই ছিল না, না। এটা সামনে হবে। আচ্ছা, তো এক পর্যায়ে যখন এই বিশ্বাস্ততাটা হয়ে গেল, খরিদ্দারদের ভিতরে পরিচিতি হয়ে গেল যে না, ছেলেটা তো ভালোই গহনা বানাচ্ছে আর সোনা কালা হচ্ছে না বা চুরিও করে না, চুরিও করতেছে না, আবার সেরকম কিছু দেখতেছে না, এক পর্যায়ে বেশ খরিদ্দার হওয়া শুরু করলো। বিশ্বস্ততা হচ্ছে ব্যবসার মূল প্রাণ। মূল পুঁজি। জি, বিশ্বাস্ততাটা হয়েছে মূল পুঁজি আর ব্যবহার। হুম, তো এই করে করে আমি অনেক খরিদ্দার গুছাই ফেলালাম। তা প্রায় 200-250 খরিদ্দার আমার হয়ে গেল। হুম। এখন 2-3টে কর্মচারী রাখার। কত সালের দিকে এটা মনে আছে? এইটা আপনার 89 থেকে স্টার্টিং হয় আমার। 99 সাল থেকে আপনার নিজের ব্যবসা, নিজের দোকান ব্যবসা শুরু হলো। 89 থেকে আমার প্রথম নিজের ব্যবসা উত্থান শুরু করি। দিস ইজ দ্য স্টোরি, আমি যেটার জন্য আপনাদেরকে এতক্ষণ ধরে ওয়েট করতে বলেছি। দেখেন কিভাবে এই লোকটা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। খুব মনোযোগ দিয়ে শোনেন প্লিজ। হ্যাঁ বলেন। তারপরে আস্তে আস্তে আমি এই 2টো কর্মচারী রাখলাম, রাইখে নিজে আমি সব দেখাই শোনাই, ওদেরকে দেখাই শোনাই দিতাম, এইভাবে এইভাবে করতে হবে, মানে মন খোলাভাবে আমি সবাই বুঝাই দিতাম যে এইভাবে এইভাবে করো। আর এমনি কারখানায় 2টা ছেলে ছিল, আমার শোরুমে 2টা ছেলে, এই মিলিয়ে আমরা 5-6 জনের কাজ করতাম। করতে করতে এক পর্যায়ে আমার প্রথম সন্তান আসে, আমার মেয়ে, তার নাম হচ্ছে চাঁদনি। এই বাচ্চা হওয়ার পরের থেকে আস্তে আস্তে মোটামুটি আমার ডেভেলপটা খুব বেশি দেখা দিচ্ছে। দিলি আমি ওই ডিপিএসগুলো বাড়াই দিছি। না, এখানে একটা কথা বলি, আপনি আপনার মতো করে বলেছেন এবং অনেকেই প্রিয় শ্রোতা আপনাদেরকে একটু আমি বলে নিই, এটা অনেকেই মনে করেন যে একটা যেটা হচ্ছে, যদি ধর্মীয়ভাবে বলি তাহলে কন্যা সন্তান হচ্ছে আল্লাহ যার উপরে রাজি থাকেন, খুশি থাকেন, আল্লাহ তাকে কন্যা সন্তান দান করেন। এটা আমাদের হাদিসে এটা আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নও করা হয়েছিল যে আল্লাহ যার উপর খুশি থাকেন তিনি তাকে কি দেন, বলে কন্যা সন্তান, তারপরে কি দেন, কন্যা সন্তান, তারপরে কি দেন, কন্যা সন্তান, মানে এরকম একটা হাদিস আছে। আমি ইন ডিটেল জানি না, কারণ আমি হাদিস বেত্তা নই এবং আমি রিলিজিয়ন সম্পর্কে খুব একটা ভালো জানিও না, আমি এরকম শুনেছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করা। কিন্তু আমরা অনেক সময় এই জিনিসটা করে ফেলি। এটা পজিটিভও বলি, নেগেটিভও বলি। সন্তান হওয়ার পরে যদি আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাহলে আমরা মনে করি যে না, এই আমার জন্য একটা সৌভাগ্য বয়ে নিয়ে এসছে। কিংবা যদি অবস্থা খারাপ হয় তাহলে অনেক সময় অপায়া বলে দোষ দিই। এগুলো কিন্তু আমাদের ধর্মীয়ভাবে স্ট্রিক্টলি নিষেধ করা আছে। এটা মনে করাও যাবে না, এটা মনে করা ভয়াবহ রকমের গুনাহ। এবং এই ধরনের কাজ সন্তান আসার পরে আপনার অবস্থার পরিবর্তন হোক বা না হোক, সেটার সাথে সন্তানের কোনো যোগসাজশ নেই এবং এটার মালিক সম্পূর্ণরূপে আল্লাহ। সুতরাং এই জায়গাটা থেকে যেহেতু ভাগ্যের বিষয় আসছে, সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, এটা আমি একবারে কোট অ্যান্ড কোট করে হাদিস বলতে পারছি না, কারণ আমার জানাশোনা নেই, আমার এই জায়গাটায় অনেক ল্যাক। কিন্তু আপনারা যদি নিজেরা স্টাডি করেন, নিজেরা যদি ভালো কোনো হুজুরের কাছে যান, পড়াশোনা করেন, তাহলে আপনারা দেখবেন যে ধর্মীয়ভাবে আমাদের এই ধরনের বিশ্বাস এটা মারাত্মক রকমের গুনাহ এবং এই ধরনের গুনাহ আল্লাহ মাফ করেন না। সুতরাং এটা একেবারেই করা যাবে না। ওকে, আপনি যেখানে ছিলেন, তো তারপর প্রথম মেয়েটা হওয়ার পরেই আমার ওই আয় ইনকামটা বেশ ভালোই শুরু হলো। ওই যেটা আপনি বললেন আর কি, মেয়ে হলি তো অসন্তুষ্ট, তো আমি একটু অসন্তুষ্ট প্রথম হচ্ছে, রাগারাগি করবা না, আর আল্লাহ তোমার ভালো রাখবে,
দেখো আমি মরে গেলি তোমার পরে কিন্তু অনেক ঝড় ঝাপটা আসবে, তোমার ভাইদের চাপ সৃষ্টি আসবে, তোমার ভাইপোদের চাপ সৃষ্টি আসবে, এগুলা তুমি মোকাবিলা করবা এবং শক্ত হাতে না নরম হাতে, ঠান্ডা মাথায়। তোমারে তার চেয়ে তো 3 গুণ বেশি দেবে আল্লাহ, তুমি ওর ভরসা বসে থেকো না। মানে বাবা আপনার জন্য এই দোয়াটা করলো, এই কথাগুলো বললো। আর বাকি 3 ভাই মানে আমার একসাথে দেখতে চাইছিল আব্বা মরে আমার আব্বা যখন মারা যাবে 5 মিনিট আগে আমার বললো সবাইরে খবর দাও, আমার এখনই তাদের সাথে কিছু কথা আছে। আমি সবাইরে খবর দিলাম, এক জায়গা হলো 3-4টা কথা বললো। আমার আব্বা বললো কি যে তোরা আমি মরে গেলি, তোরা সব করা ভাই বোন যদি একসাথে থাকিস আমি মরে গেলেও শান্তি পাবো। এক দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমার বললো যে আমার তুমি একটু ডাইন সাইডে পশ্চিমের দিক ফিরাই শোয়াই দাও, আপনাকে বলছে? আমাকে বলল। আর তৃতীয় কথা বলল হচ্ছে যে যে টাকা পয়সাগুলো আমার আব্বার কাছ থেকে আমার পাঠানো টাকা সিলেটের থেকে, চিটাগাংয়ের থেকে, সেই সমস্ত টাকাগুলো ফেরত দেওয়ার জন্য আমার ভাইয়ের কাছে অনুরোধ করলো। আচ্ছা, যে ও ছোটো মানুষ কষ্ট করে টাকা পাঠাইছে, এই টাকা পয়সাগুলো তুমি রিটার্ন দিয়ে দিও। হ্যাঁ, ওই যে জমি রাখছিস সেই জমি ওরে দিয়ে দিস। আর বোনের আমার ইমিডিয়েটলি যে বোনটা আছে তারও কিছু জমি জমা টাকা পয়সা আছে, সেগুলোও দিয়ে দিতে বললো। আর বললো আর একটা ভাই মেজো ভাই আছে, সেই মেজো ভাইয়েরও কিছু টাকা পয়সা আছে, সেগুলো আমার ভাইরে দিয়ে দিতে বললো। এই কিছু কিছু কথা বললো। আর বড় ভাইরে বললো কি যে তুই একটু ওর দিক খেয়াল রাখিস, আর আমি যে আমার যে ওষুধপত্র একভাবে আনিয়ে খাওয়াচ্ছে, তোরা তো কোনো সময় আমার একটু ওষুধপত্র খাওয়াইছো না। কচ্ছে আমি কোথার থেকে খাওয়াবো, আমার ঘরে মেহমানই যায় না। কচ্ছে তোমার ঘরের মেহমান জীবনেও শেষ হবে না। এই দিল বড় ভাইরে, সবার বড় ভাইরে এই এটা দিল। সত্যি এখনো তার ঘরে মেহমানের অভাব নেই, নাতি ছাতি পুতি দিয়ে সব এক ঘরের মধ্যে। আর আমার ওই বলল মানে যারে যা বলছে ঠিক একদম 100-100, এতে কোনো তিল পরিমাণ কোনো একা বেকা নেই। আমার বাপ ওই 1 ঘন্টার মধ্যে যা যা বলে গেছে সব অক্ষরে অক্ষরে খেটে গেছে। তখন আমারে বললো কি বাবা তুমি আমার একটু পশ্চিমের দিক ফিরে সবাই দাও তো, আর কোলবালিশটা একটু দাও। আমি বললাম না আব্বা, আপনার বৌমা আসতেছে, গোসল টোসল করাবে, আপনি শুয়ে পড়েন, একটু পরে গোসল টোসল করে আপনার খাইতে দেবেন। কয় না না পরে খাবো, এখন একটু ঘুমাবো। এখানে ভাই আমি পিছনে একটা কথা ফেলাই আসছি, আমার বউরে ওই যে ধন্যবাদটা দিচ্ছি, আমার মার খুব খেজমত করছে যে আমার মা প্যারালাইসিস হওয়ার পরে পায়খানা করছে, হাত পাইতে ওই পায়খানা আমার ওয়াইফ আমার কাছে দিয়েছে, আমি নিয়ে আবার দৌড় মেরে বাথরুমে ফেলাই দিয়ে আবার দৌড়ে চলে আইছি। এইভাবে মাটি কাটার মতন আমার মার মল ফেলাতে হয়েছে। তা আল্লাহ আমার কষ্ট দেবে কেন বলেন? আমি মারে ভালোবাসছি, আমি বাপরে ভালোবাসছি। আমার পৃথিবীর না শুধু বাংলাদেশের না, পৃথিবীর সব মানুষের কাছে আমার অনুরোধ, কেউ কোনো দিন বাপ মারে কষ্ট দিয়ে না। বাপ মারে যেই কষ্ট দেবে সে কোনো দিন কখনো সুখে থাকতে পারবে না। ট্রু। বাপরে কষ্ট দেওয়া, মারে কষ্ট দেওয়া, বাপ মা বুড়ো হয়ে গেলি তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবা, বউরে নিয়ে আনন্দ করবা। প্লিজ আমার সবিনয় অনুরোধ, এই কাজটা করবেন না, কখনো না। তারা কখনো সুখী হইতে পারবেন না। এই পরে তো বিচার আছেই, পরকালের বিচারও ধরে রাখবে আল্লাহ তাআলা। তো যাই হোক, এখন আব্বা আমারে ওই কথা বলার পরে আমি ওইটা দিয়ে আমি দোকানে চলে গেছি। দোকানে যাই আমি মানে 2 মিনিট দাঁড়াতে পারিনি, এর মধ্যে আমার বাড়ির থেকে খবর আসছে তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা, মানে আব্বা ওই যে আমার বলছে পশ্চিম দিক ফিরে এই সময় আমার শোয়াই দাও, ওই উনি বিদায় নিল। আমি আইসি দেখতেছি তার সে নাই আর, কিন্তু আমি 5-7 দিন আগে তার কাপড় কিনে রাখিছিলাম। মানে আপনি বুঝতে পেরেছিলেন যে আমি বুঝতে পারছিলাম যে আব্বা হয়তো, আমি একটা ডাক্তারের সাথে আলাপ করেছিলাম, সেই ডাক্তার বলছে যে আপনার আব্বার অবস্থা ভালো না, যে কিছু খায়টাই ভালো, তা ওনারে জানতে দিয়েন না, ওনারে খাওয়াই দেন। তখন আমি আব্বারে জিজ্ঞেস করলাম আব্বা আপনি কি খাবেন? কী খাবো, সবসময় তো খাচ্ছি, কিন্তু এত স্ট্রং, সবসময় তো খাচ্ছি, আর কী খাবো? না আব্বা আপনি একটু বলেন আপনার মন কী চায়, কী খাইতে চায় বলেন তো আপনি। তা উনি আমারে বলে উঠলো আমার একটা কাতলা মাছের মাথা খাওয়াবা। আমি কী বলেন আব্বা, একটা কাতলা মাছের মাথা খাওয়াবো না? তা আমি বললাম চলেন আব্বা আজকে আপনারা নিয়ে যাব। তা ওনারে আমি একটা লুঙ্গি কিনছিলাম, সেই লুঙ্গিটা পরে ওনার সঙ্গে করে নিয়ে বাজারে যেয়ে একটা কাতলা মাছের মাথা নিয়ে আসলাম বড় দিয়ে। আইনে আমি বাসায় বললাম কি এই কাতলা মাছের মাথাটা মুগের ডাল দিয়ে
সুন্দর করে আব্বারে রাঁধতে দেবো, এটা আব্বা খাবে। তো মাথাটা রাঁধতে তো ওনার সামনের পরে দিলাম, আমার মনে হয় একটুক চিমটি দিয়ে খাইছি, আচ্ছা, আর খাইনি। কছে আমার পেট ভরে গেছেন, তোমরা এটা ভাগযোগ করে খাও। আমি বললাম কি আব্বা এত কষ্ট করে আপনার জন্য মাথাটা আনলাম, আপনি খাবেন না? কয় না খাইছি বাবা, কি আমার পেট ভরে গেছে। আসল ঘটনা হচ্ছে কি, ওনার তো ওই ডাক্তারই বলে দিয়েছিল যে ওনার হার্টে লাংসে পানি জমে গেছে, কিছুই খেতে পারবে না, টানবে আর কি। তাই এটা ঠিক করার কোনো কায়দা নেই, না অপারেশন করা যাবে না, এটা ক্যান্সারের রূপ নিয়েছে। তখন আমি আবারে যখন যেটা চাতো বলতাম, এই কথা বুঝতে পাইলেই আমি কাপড়টা আগের থেকে কিনে রাখছি, যে আমার কোনো ভাই এই জিনিসের পরে ভাগ বসাতে না পারে, এই কাফনের কাপড়ের উপরে। জি। তো আমি তখন কাপড়টা আগের থেকে কিনে রাখছি। এখন খবর পেয়ে সব ভাইরাই আসছে, আসার পরে আমার ওই সময় এক ফোঁটা চোখের পানিও বের হয়নি। আপনি প্রিপেয়ার ছিলেন বিষয়টা? হ্যাঁ, আমি 100%, মানে আমি তখন আমার বাপ মরে গেছে এরকম কিছু, মা মরে গেছে এরকম কিছু মনের মধ্যে আনতে পারতেছি না। যখন তারে দাফন দিচ্ছি, কবর মধ্যে শোয়ায় আনতেছি, তখনও কিন্তু মনে আনতে পারতেছি না। যখন যেদিনকেরা ওই মিলাদ দিচ্ছে 3 দিনের মাথায় ভাইরা, তখন ভাইদের কাছে আমি বললাম কি যে সবাই খাওয়া দাওয়া করানো হয়ে গেল, আমার একটা ইচ্ছা ছিল কি যে আব্বা যে কথাটা বলে গেছিলো যে তোমরা আমি মরে গেলি তোমরা ভাই বোন সবাই যদি একসাথে থাকো, মিলেমিশে থাকো, রাগারাগি এগুলো যদি না করো, তাহলে আমি মরে যেয়েও শান্তি পাবো। তো আমার ইচ্ছা ছিল যে ওই 3 দিনের মেলাতে আমি ভাই বোনদেরকে সবাই এক জায়গা করে এই কথাটা বলবো। অন্য ভাইরা তো জানে, কিন্তু বোনরা হয়তো জানে না। সবার সামনে কথাটা বললে আমরা একত্রিত হয়ে যাব। কিন্তু আমি না পৌঁছতেই মিলাদ খাওয়া দাওয়া শেষ। ওই সময় আমার অনুভূতি হয়েছে যে আমার মা বাপ নেই। এর আগে কিন্তু আমার কাছে অনুভূতি হয়নি যে আমার আব্বা মা মারা গেছে। তখন রাত বাজে 10টা, গ্রামের বাড়ি রাত 10টা বাজলি তখন কি মনে হয়, ঝিঝি ডাকতেছি চিচি করে। আমি দূরে এসে কবরের মধ্যে, মানে গ্রামের কবরস্থানে চলে গেলাম, যে কবর খোঁজা শুরু করছিলাম। মানে সেন্সে কাজ করতেছিল না যে তোমরা চলে গেছো কি জন্য, আমার থুয়ে আমিও তোমাদের সাথে যাব। কবর খোঁজা শুরু করতেছি, এর মধ্যে আমার বড় ভাই ঢং করতেছে, ঢং করতেছে, এই কয়ে কি জানি বললো। তারপর আমার ওই চাষি ওইটা তারে বেয়াদব কয়ে খুব রাগারাগি করলো যে ওই সে তোকে সবাই ছোট, 8টা ভাই বোনের মধ্যে ছোট, ও ঢং করলে এত রাত্রি তুই যা দি কবরস্থানে, তুই যা, সাহস করে তুই যাই, ওরে নিয়ে দি যাই। ও যদি মন ঠিক থাকতো তা এত রাত্রে গ্রামের কবরস্থানে কোনো ভালো মানুষ যাইতে পারে? ওর মানসিকতা ঠিক নাই, ও কষ্ট পাইছে। তোরা যে একলারা মেলাদটা দিয়ে ফেলাইলি, টাকাও পাঠাই দিল, মেলাদ দিলি 4 টাকার, কিন্তু তারে ডাকলি না, তারে রাখলিও না। তো তখন সে এক পর্যায়ে ওখানে কান্দাকাটি করে বাড়িতে আসলাম, খুলনাতে চলে আসে আমার আব্বা খুব অনুরোধ করেছিল যে তুমি, আমি বলছিলাম যে আব্বা আমি জীবনে আপনার মাটি ছাড়বো না, আমি আপনার ঘর বাড়ি ইত্যাদি জায়গা জমি দেখে রাখবো। তা আব্বা ওই সময় ওই মরে যাওয়ার সময় ওই কথাটাও বলেছিল যে এইটা তোমার হবে না, তোমার মনে আছে এইটা ঠিক আছে থাকবা, কিন্তু উপর আল্লাহ বিধাতার তো একটা লেখা আছে, বিধাতা তোমার এইখানেই স্থান করবে, তুমি এই টুটপাড়া ছেড়ে যাইতে পারবে না। কি বলেন আপনি? কথাটা গায়ে লাগাইনি। তো কিছুদিন পরে আমার এই বলতে 5 বছরের একটা ডিপিএস ভাঙলাম 5,000 টাকার। তাতে আমার 10 লাখ কত টাকা সামথিং আসলো। আসার পরে সেই টাকা দিয়ে আর ওই যে জমিটা কিনেছিলাম 1.5 লাখ টাকা দিয়ে, ওই জমিটা বিক্রি করে দিলাম 5.5 লাখ টাকায়। আচ্ছা। তো এই এদিকে পালাম 10 লাখ, ওই 5.5 লাখ। এই টাকা দিয়ে আমি ওই যে টুটপাড়া যে বাড়িতে আমি ভাড়া ছিলাম ওর পাশেই 3 কাঠা জমি কিনে ওইখানে 4 তলার একটা ফাউন্ডেশন দিয়ে ওইখানে 1 তলার কাজ করে ওই বাড়িতেই উঠি। কত সালে? এটা আপনার 2001-এ, আজ থেকে প্রায় 18 বছর আগের গল্প। জি, 2001-এ এটা ওইখানে আমি 1 তলা বাড়ি করে ওইখানে উঠি। তখন চিন্তা করি যে আল্লাহ তাআলা আব্বার মুখে কি তখন কি আপনি এই কথাগুলো পাঠাই দিয়েছিলেন? আমার তো ইচ্ছা আমি বাপের ভিটে পাহারা দেবো, তার কবরটা পাহারা দেবো, আমার এইখানেই
স্থান হবে সে তো নিজেই বলে গেল, তাই হলো। তো এখন অনেক খরিদ্দার অবজেকশন করে যে আপনি একটা দোকানে এসি লাগাবেন, দোকানটা বড় করবেন, এগুলো না করে আপনি 4 তলার টাকায় দিয়েছেন। আমি বললাম দেখেন, মেয়েদের কাছ থেকে ও মাঝখানে এর মধ্যে আমার দ্বিতীয় মেয়েও হয়েছে। জি, দ্বিতীয় মেয়েও হয়েছে। তো দুটো মেয়ে হওয়াতে আমিও একটু অসন্তুষ্ট যে আমার একটা ছেলে হলো না। তারপরে এক পর্যায়ে ওই পিছনের কথা মনে করছি যে ছেলে দিয়ে কী হবে, অনেক ছেলে মেয়ের বাপ মার এসব ওই বড় হয়ে গেলে ছেলে বিয়ে করলি বউতে বাপরে ওই সেই আশ্রমে পাঠাই দেয়, তা দরকার নাই, মেয়ে হয়েছে থাক। তো এক পর্যায়ে ওই মেয়েতেই বললো যে আব্বু ওই বাড়িওয়ালারা খুব বেশি বেশি কথা বলে, তুমি এখানে জায়গা কেন, জায়গা কিনে তারপরে তুমি দোকান বড় করো। আমি নিজে সিদ্ধান্তই নিলাম যে আসলে ঠিক বাড়িওয়ালাদের যে সমস্ত কথাবার্তায় আর কতকাল সহ্য করব, আর কত টাকাই বা ভাড়া দেব। এরকম ভাড়া দিতে তো এই ভাড়ার টাকা এক জায়গায় গোছালে একটা বাড়ি হয়ে যায়। তো তারপর আপনি বাড়িটা করলেন? বাড়িটা করলাম। তো বাড়িটা করার পরে এবার টার্গেট যে আমি এইবার দোকান বড় করব। দোকানের নাম কি ছিল? ওইটার নাম দিয়েছিলাম আমি কে জাহান জুয়েলার্স, তার মানে খানজান আলী জুয়েলার্স। তারপরে চিন্তা ভাবনা করলাম যে এখন দোকানটা বড় করব এবং বাড়িটা ফাউন্ডেশন 4 তলা কমপ্লিট করব। তো এই চিন্তা করে আমি আইএফআইসি ব্যাংকে একটা লোনের দরখাস্ত করলাম। করলে ওই ব্যাংকের থেকে লোকজন গেল, দেখে আমার কথাবার্তা এবং পজিশন দেখে টেকে ওনারা খুব সন্তোষ প্রকাশ করলো আমাদের কাগজপত্র দেখে টেকে। তোমরা প্রথম কিস্তিতেই 20 লাখ টাকা দিল আমাকে। আচ্ছা, 20 লাখ টাকা দিলেই আমি ওর থেকে 4 তলা ছাদ কমপ্লিট করে ফেলালাম। কমপ্লিট করে ফেলালেই ওনারা বললো কি যে আপনারা তো 2 লাখ টাকা দিলাম, আপনি 4 তলা পর্যন্ত কিভাবে করলেন, এত টাকা পাইলেন কই? আমি বললাম স্যার আমি দোকানের থেকে কিছু পুঁজি বাইর করেছি, প্রায় 70 লাখ টাকার মতো কাজ করা হয়ে গেছে অলরেডি। আমার আর একটা কিস্তি না দিলে আমার পরিপূর্ণ কাজ হবে না। তো ঠিক আছে, আপনারা জানুয়ারিতে আর একটা কিস্তি দেব লোন। আচ্ছা, তো ওনারা আমার আচরণে ভালো লাগছে যে না লোকটা সৎ, টাকা নিয়ে বাজে খরচ করেনি বা অন্য কোথাও খাটায়নি। এটা কি হোম লোন ছিল? হ্যাঁ, হোম লোন। আচ্ছা, এই নিয়ে আমার সংসার আর কি। এখন বর্তমানে আমার 2 মেয়ে 1 ছেলে, এই মিলিয়ে টিলে উপর আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যা দিছে তাতে হয়তো আমার এখন বর্তমানে 2টো বাড়ির জায়গা কেনা আছে। আরো 2টো বাড়ির জায়গা কিনেছেন টাউনের পরে, এবং আমার গ্রামে বাগেরহাটে 66 শতকের 3 বিঘা জমি, তার মানে খুলনার 6 বিঘা জমি রাখা আছে। 66 শতকে বিঘা ওখানে? ইন্টারেস্টিং তো। হ্যাঁ, তো এই 6 বিঘা জমি রাখা আছে। 6 বিঘা জমি প্লাস হচ্ছে শহরে আপনার হচ্ছে 3টা জায়গা কেনা আছে। 3 না 2টো জায়গা। এই 2টো জায়গার পরিমাণ কিরকম? একটা জায়গা বিক্রি করলে আপাতত এক ব্যাংকার বলছে 27 লাখ 28 লাখ টাকা বলিছে, আমি দেইনি না, পুরো জায়গাটার দাম। কারণ ওইখান থেকে বর্তমানে 6 লেনের রোড যাচ্ছে এবং একটা রেল লাইনের পথ যাচ্ছে। এটা যদি ক্লিয়ার হয়ে যায় তো 1 কাঠা বিক্রি হবে 28 লাখ টাকা। আচ্ছা, এই জন্য ছাড়তে চাইনি যে ওই জায়গাটা যদি রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে ওই জায়গাটা বিক্রি করে আমি পুরো লোনের টাকাটা শোধ করে দিতে পারবো ব্যাংকের। তো এই আশা করে আপাতত বেচার চিন্তা ভাবনা করিনি, যে থাক রয়েছে তো দরকার হলে ব্যাংকের 13 করে টাকা আইনে ওই ভিতরের টাইলসের কাজ রয়েছে, ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে, ওই কাজগুলো করি। আপনার বাড়ি ভাড়া যেটা আসে সেটা আপনি লোন পরিশোধ করেন? হ্যাঁ, বাড়ি ভাড়ার যে টাকাটা আছে ওটা লোন পরিশোধ করি। তো এখন চিন্তা ভাবনা আছে। আপনার দোকানের কি অবস্থা? দোকান আগের মতোই চলতেছে, আগের মতোই রয়েছে। হ্যাঁ, ওই একটা দোকানই আছে, আমি দোকান আর বাড়াই নেই, কারণ দোকান বাড়াতে গেলে অনেক টাকার দরকার। আচ্ছা, কতজন কর্মচারী কাজ করে আপনার দোকানে? এখন আপাতত 3-4 আছে। 4 জন কাজ করে? হ্যাঁ। মানে আমি যদি আপনার সার্বিক প্রপার্টির ভ্যালুটা জানতে চাই, যে আপনি একসময় 1 টাকারও মালিক ছিলেন না, আজকে আপনি সবকিছু মিলে স্থাবর অস্থাবর সবকিছু সম্পত্তি মিলিয়ে আপনি কত টাকার মালিক? সহজ প্রশ্ন যদি। সেটা হলো আপনার, আমার বাবার যে সম্পত্তিটা ছিল, আমার সব কটা ভাই বোন তাদের ভাগের যেটুক সব বিক্রি করে দিয়েছে, সেই আমি বাবার জমি অন্যর হাতে দিই নেই, এগুলো আমি রেখে দিছি। আচ্ছা, ও সেইগুলো মিলিয়ে টিলে সব বাড়ি এবং জমি টমি দিয়ে হয়তো 2 কোটি টাকা এরকম। একটু চিন্তা করে দেখেন, একটা মানুষ যার পকেটে 1টা টাকা নাই, সে রেল স্টেশনে ঘুরে বেরিয়েছে, এইরকম একটা মানুষ যে এখন কোটিপতি। এবং কোটিপতি শুধু এখানে কিন্তু শেষ না,
তার টাকাটা কি অবস্থায় আছে? এক্সেল অবস্থায় আছে। মানে সে কিন্তু টাকা দিয়ে টাকা আনছে, সে আর্ন করছে, সে ইনভেস্ট করছে এবং সেটা সে ব্যয় করছে। গল্প তো এখানেই শেষ, আমি যতদূর জানি আপনার গল্পটা এখানে এসে তবে দাঁড়িয়ে আছে। শেষ করার আগে আর একটু কথা বলবো, সেটা হচ্ছে যে আমি আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমি নিজে একটা মসজিদ করতেছি আমার গ্রামের বাড়িতে। জি। তো আমি জীবিত অবস্থায় আমি মসজিদ এবং আমার আব্বা আমার কবর বান্দায় দেব। আপনি দোয়া করেন